হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নড়াচড়া করিস না, তাহলে আরও কিছুটা বেশি বাঁচতে পারবি। না হয় নাড়াচাড়া করলে রাগের মাথায় তোর উপরে এক্ষুনি চালিয়ে দিব। আকাশ নড়াচড়া বন্ধ করে দেয় তনুর কথায়। এরপর করুণ সুরে তনুর জিজ্ঞেস করে, তনু, আমার সাথে কেন তুমি এমনটা করছো? আমি তো অনেক বড় কোনো অন্যায় করিনি তোমার সাথে। আর যেটা করেছি সেটার জন্য তো তুমি আমাকে শাস্তি দিয়েছো। তাহলে কেন আবারও এমন করছো তুমি আমার সাথে? কারণ তোকে না মারা অবধি আমার শান্তি হবে না। আর তুই আমার সাথে যেই অন্যায়টা করেছিস সেইটা তোর কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। তাই তোকে এবার সাজা পেতে হবে। আমি তোকে দুনিয়ার কোলাহল থেকে মুক্ত করে দিব। তোর মতো মানুষ দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নেই। তনু, প্লিজ এমনটা করো না। আমার বাসায় মা আর ছোট বোন আছে। আমার কিছু হলে ওরা না খেয়ে মরবে। ক্ষমা তুই আমায় কর, তোর অনুরোধটা আমি রাখতে পারবো না। আর তোর মা বোন না খেয়ে মরবে তাতে আমার কি? আমি তো প্রতিশোধ নিবই। আকাশের বুকের ভেতরটা থুকথুক করতেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, চোখের কোণে পানি এসে জমা হয়েছে। অবশ্য আকাশের ভয়টা নিজেকে নিয়ে নয়, ভয়টা হচ্ছে ছোট বোন আফিয়া এবং তার মাকে নিয়ে। তার কিছু হলে তার মা বোনের দেখাশোনা করার মতো কেউ নেই। আকাশ চোখের কোণে পানি নিয়ে আবারও তনু অনুরোধ করে বলে, তনু, আমায় না মারলে কি হয় না? আমি এত জলদি মরতে চাই না। আমি অন্তত দুনিয়ার মায়া ত্যাগ করার আগে মা আর বিশেষ করে আফিয়ার জন্য কিছু করে যেতে চাই। প্লিজ আমায় এবারের মতো ক্ষমা করে দাও। আকাশ তনুর কাছে অনুরোধ করার সময় এবার আকাশের চোখের কোণে জমে থাকা পানিগুলো নিজের অবস্থান ত্যাগ করে আকাশের গাল বেয়ে পড়তে থাকে। সাথে দাঁড়িয়ে থাকা তনু আকাশের চোখ বেয়ে পানি পড়তে দেখে হাতে থাকা ছুরিটা ফিক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপর বানরের মতন টুকুস করে লাফিয়ে আকাশের কোলের মধ্যে বসে আকাশের গালে দু হাত রেখে বলে, হেই পাগল, তুমি কান্না করছো কেন? আমি তো তোমার সাথে এত সময় ধরে মজা করছিলাম, আর দেখো তুমি কাঁদতে শুরু করেছো। আরে পাগল, আমি তোমাকে মারতে যাব কেন বলো তো? তুমি কি আমায় পাকা ধানে মই দিয়েছো নাকি? তাহলে কেন আমি তোমায় মারতে যাব? আমি তো তোমার সাথে এতটা সময় মজা করছিলাম। আর কাউকে মেরে ফেলা কি এত সহজ? অফিসবর্তী মানুষ, আমার ভিতরে যদি এই রকম কোনো কিছু থেকেই থাকতো তাহলে আমি তোমায় অন্য কোথাও নিয়ে যেতাম। এই অফিসের মাঝে এসব করতাম না। আকাশ, আমি সত্যিই মজা করছি। আর তোমার উপরে গত 5 বছরের আগেকার বিষয় নিয়ে এখন আমার আর কোনো অভিমান নেই। হ্যাঁ, একটা সময় ছিল, তবে সেটা এখন শেষ হয়ে গেছে। কারণ মানুষ বলতেই ভুল। তাছাড়া মা বলেছে অতীতের বিষয় নিয়ে বর্তমানে রেশ মেটানো বোকামো। যা হয়েছে সেসব গত 5 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। আমি তোমার উপরে আর রেগে নেই। আর একটু আগের সব কিছু ফাজলামো ছিল। এবার দেখি শান্ত হও। তনু আকাশের সাথে এতটা সময় ফাজলামি করেছে কথাটা শুনে আকাশের স্বস্তি ফিরে আসে। আকাশের দুশ্চিন্তা কমে যায়, তবে সে চুপ করে থাকে, কোনো প্রকার কথাবার্তা বলে না তনুর সাথে। ভিতরে প্রচণ্ড অভিমান জন্মায় তনুর উপরে আকাশের। তনু আকাশকে চুপ করতে থাকতে দেখে বুঝে ফেলে আকাশের ভেতরে অভিমান জন্মেছে। আকাশের অভিমান কমাতে তনু নিজের দুহাত দিয়ে আকাশের চোখের পানি মুছে দেয়, কিন্তু আকাশের তাও কোনো রেসপন্স নেই। আগের ন্যায় চুপ করে আছে। মনে হচ্ছে যেন আকাশের শরীরে মরিচা ধরেছে। একদম শান্তশিষ্ট হয়ে আছে আকাশ। পুতুল যেমন চুপ করে থাকে তেমন আকাশও ঠিক একইভাবে পুতুলের বৈশিষ্ট্য বহন করে চুপ করে আছে। আকাশের এমন চুপসে থাকার কারণ, ফাজলামোর একটা লিমিট থাকা উচিত। ফাজলামো বা দুষ্টুমি মানুষ মুখের মার্জিত ভাষায় করে, না হয় অন্যভাবে করলে সেটার লাজ লেজার থাকতে হয়। কিন্তু তনু যেটা করেছে সেটা ফাজলামো বা দুষ্টুমির কাতারে পড়ে না। এইরকম দুষ্টুমির কারণে মানুষ ভয় পেয়ে এমনিতেই স্ট্রোক করে মারা যেতে পারে।
আর এজন্যই তনুর উপরে প্রচণ্ড অভিমান জন্মেছে আকাশের। অপরদিকে তনু নিজের হাতে আকাশের চোখের পানি মুছে দেওয়ার পরেও যখন দেখে আকাশের অভিমান কমেনি, তাই সে আর কোনো কিছু না ভেবে আকাশের শার্ট খামচে ধরে উন্মতের মতো শুরুতে আকাশের গলায় কয়েকটা চুমু বসায়। এরপর কিছুক্ষণ যেতেই আকাশের গলা ছেড়ে আকাশের ঠোঁটটাকে রপ্ত করে দেয়। তনুর মাত্রা ছাড়া পাগলামি দেখে আকাশ জোরপূর্বক তনুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, তনু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? এই যে তুমি আমার শরীরে স্পর্শ করছো। তাহলে কার শরীরে স্পর্শ করব? অন্য কোনো পুরুষকে? হুম? না মানে আসলে তা নয়। আরে আজব না তো কি! আমি আমার স্বামীর সাথে রোম্যান্স করছি, এতে বেঠিকের কি আছে? আমি তো অন্য কোনো পরপুরুষের সঙ্গে রঙ্গতামাশায় করছি না। যা করছি নিজের স্বামী বা হাজবেন্ডের সাথে করছি। তাহলে কি ঠিক হচ্ছে না শুনি? আকাশ চুপ হয়ে যায়, কারণ তনুর কথা যুক্তিসঙ্গত। তনুর অধিকার আছে আকাশের সাথে ঘনিষ্ঠ হওয়া, অবশ্য আকাশেরও রয়েছে। তবে বেচারার পরিস্থিতি খারাপ দেখে হয়তো সে তনুর কাছাকাছি যাওয়ার সাহস করেনি কখনো। এখানে অনেকেই মনে করবে পুরুষ নির্যাতন হচ্ছে, আর আকাশ হয়তো ভীতু প্রকৃতির ছেলে। আসলে বিষয়টা কিন্তু এমন না। পরিস্থিতি বুঝতে সব সহ্য করতে হয়। আকাশ নিজেকে সংযত করে রেখেছে ভদ্রতার খাতিরে। না হয়তো সে চাইলেও জোর খাটাতে পারে তনুর উপরে। তবে ভদ্রতার পাশাপাশি আকাশের চাকরি হারানোরও একটা ভয় আছে, তাই আকাশ নিজেকে সামলে রাখে সর্বদা। আকাশ তনুর চোখটির কাছে হেরে গিয়ে চুপ হয়ে যায়। অন্যদিকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে, দেখো, আমি যা করছি সেসব আমার অধিকার থেকে করছি। অযথা আমাকে বাধা দিতে আসবে না একদম। তনু আবারও আকাশের ঠোঁটে নিজের অধিকার খাটায়। এবার আকাশের ভেতরে একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি হয়, ঠিক কারেন্টের মতো। যেমন বিদ্যুৎ তারের মাইনাস এবং প্লাস দুটো যখন একসঙ্গে মেলানো হয়, তখন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এখানেও ঠিক তাই হয়েছে। তনুর কারণে আকাশের ভেতরও একরকমের একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আকাশ নিজেও এবার তনুকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে। দুজনের ভিতরে ভালোবাসার এক নতুন সিক্ততা জন্ম নিয়েছে। দুজনের মতামতে এই প্রথম স্পর্শ সারা শরীরে যেন প্রজাপতির 7 রং ছড়িয়েছে। তনু মৌমাছির ন্যায় বারংবার আকাশের ঠোঁট ডোল ফোটাচ্ছে। তনুর স্পর্শে আকাশ নিজেকে কেমন বেসামাল লাগছে। অবশ্য আকাশ নিজের নিয়ন্ত্রণে আছেই বা কোথায়? একজন পুরুষ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার প্রেয়সী। আর সে প্রেয়সীকে যদি এত কাছ থেকে ছুঁয়ে দেখা যায়, তবে কি নিজেকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব? আকাশও তনুর আচরণে সাড়া দেয়। সামান্য কিছু সময়ে দুজন এত গভীরভাবে মিশে গেছে যে তাদের দেখে মনে হচ্ছে যেন এই দুটো মানুষ বহু জন্মের পরিচিত। তাদের সংসার জীবনে এক যুগ পূর্ণ হয়েছে। বেশ কিছুক্ষণ সময় আকাশ তার তনু ব্যক্তিগত সময় কাটায়। কিছুক্ষণ পর তনু নিজে আকাশকে ছেড়ে দেয় আর বলে, হয়েছে, এবার গিয়ে কাজে মনোযোগ দাও। সারাদিন দুজন মিলে এভাবে রোম্যান্স করে সময় কাটালে অফিসের 12টা বাজবে। যাও, গিয়ে কাজ করো। আর না হয় যা ইচ্ছে করো, তবে আমাকে এখন কাজ করতে হবে। আজব, আমি তোমাকে বলছি নাকি রোম্যান্স করতে? শুরু এবং শেষ সবটাই তো তোমার ইচ্ছেতে হলো, তাহলে এখন আমায় কেন দোষ দিচ্ছ? এই যে মহাশয়, আপনাকে কোনো দোষ দেয়নি। আমি শুধু বলছি কাজের 12টা বাজবে সারাদিন দুজনে এসবে মেতে থাকলে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও। যেতে তো দাও। আজব, আমি আবার তোমায় কোথায় আটকালাম? কোল থেকে না নামলে যাবো কি করে শুনি? ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম। তনু আকাশের কোল থেকে নেমে যায়, আর আকাশে তনুর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। এমন সময় তনু আকাশকে বলে, আর শোনো, দুপুর হলে কেবিনে চলে এসো, দুজনে একসাথে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে। আকাশ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিয়ে কয়েক কদম সামনে যেতেই তনু আবারও পিছন থেকে আকাশকে ডাক দেয়। এই আকাশ, শোনো। আবার কি হলো? দেখো, আজ থেকে তোমাকে আর অফিসে কেউ কিছু বলার সাহস পাবে না। আর তোমার যা ইচ্ছা হয় তুমি করতে পারো। তবে গুরুত্বপূর্ণ একটা কথা,
অফিসে অসংখ্য মেয়ে কর্মচারী আছে, তাদের দিকে তুমি ভুলেও তাকাবা না। এমনকি তারা তাকালেও তুমি তাকাবা না। এখন কিন্তু তোমার সাথে অনেকেই ভাব জমাতে চেষ্টা করবে, কারণ ইতিমধ্যেই সবাই জেনে গেছে তুমি আমার খুব কাছের লোক। তাই সবার থেকে সাবধানে থাকবা, বিশেষ করে মেয়েদের থেকে। না হয় কিন্তু তোমার অবস্থা 12টা বাজিয়ে দিব, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবো, এবার গেলাম। আকাশ কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে যায়। তনু নিজের কেবিনে বসে কাজ করতে আরম্ভ করে। দুজনের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়ে গেছে। এইভাবে সপ্তাহখানি কেটে যাওয়া এই এক সপ্তাহে দুজনের সম্পর্ক আগের চেয়েও আরও অনেক গুণ মজবুত হয়েছে। দুজনে দুপুর টাইম একসাথে লাঞ্চ করে। তনু আকাশকে অফিস ছুটি হলে বাড়ি অবধি পৌঁছে দেয়। এমনকি তারা দুজন একসঙ্গে একদিন ঘুরতেও বেরিয়েছিল। সপ্তাহখানিক পর সোহান একদিন হট করে তনুর অফিসে আসে। আকাশ নিজের ডেস্কে বসেছিল, কিন্তু সে সোহানকে দেখতে পেয়ে নিজের ডেস্ক ছেড়ে উঠে সোহানের কাছে যায়। এরপর হেসে হেসে সোহানকে বলে, সোহান ভাই, আপনি কিন্তু কাজটা ঠিক করেনি। কি ঠিক করিনি? এই যে তনু আর আপনি মিলে প্রেমের নাটক সাজিয়ে আমাকে বোকা বানাতে চেয়েছেন। আমি কিন্তু জেনে গেছি যে আপনি আর তনু মিলে আমাকে প্ল্যান করে বোকা বানাতে চেয়েছিলেন। আকাশ সাহেব, আপনার মাথায় কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই। আর সমস্যা কেন থাকবে? তাহলে কিসব উল্টোপাল্টা বলছেন? আমি আর তনু মিলে আপনাকে বোকা বানাবো এমন কোনো প্ল্যানই তো আমরা করিনি। তাহলে আপনি এসব আজগুবি প্ল্যান সম্পর্কে জানলেন কোথা থেকে শুনি? সোহানের কথা শুনে আকাশের মাথায় টনক নড়ে ওঠে, কারণ তনু বলেছে সবকিছু নাটক ছিল। কিন্তু এখন সোহান বলেছে এমন কোনো প্ল্যানই তারা করেনি। তনুর সাথে সোহানের কথায় কোনো মিল নেই। তার মানে তনু তাকে যা বলেছে সব কিছুই মিথ্যা। তনুর সাথে হয়তো সত্যি সোহানের কোনো সম্পর্ক ছিল বা এখনও আছে, এবং সেই সঙ্গে তনু তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। তনুকে নিয়ে খটকা লাগতে শুরু করে আকাশের। মনের ভিতরে কৌতূহল জাগে বিষয়টা নিয়ে। তনু কি সত্যিই তাকে ঠকাচ্ছে? কৌতূহল মেটাতে সোহানকে প্রশ্ন করে, আচ্ছা, তার মানে আপনারা আমাকে বোকা বানাবেন এমন কোনো প্ল্যান করেননি? না, এমন কোনো প্ল্যান আমরা করিনি। আর এমন প্ল্যান করবোই বা কেন? তনু আর আমি সত্যিকারের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাহলে আমরা আপনাকে বোকা বানানোর জন্য প্ল্যান করতে যাবোই বা কেন? কি লাভ এতে আমাদের? সোহানের কথা শুনে আকাশের সন্দেহ সত্যি হয়। তনু তাকে যা বলেছে তাহলে সব কিছুই মিথ্যা ছিল। দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু আকাশের এবার আর একটা ব্যাপার নিয়ে খটকা লাগে। সোহান বলছে সে আর তনু সত্যিকার অর্থে প্রেমিক প্রেমিকা। তাহলে সেদিন যখন তনু তাকে ফোন করেছিল, তখন সোহান তনুকে দোষ বলে কেন সম্বোধন করেছিল? না, এখানে হয়তো কোনো গণ্ডগোল আছে। আর এই গণ্ডগোলের সমাধান পাওয়া যাবে তনু আর সোহান মুখোমুখি হলে। কারণ দুই পক্ষ যেহেতু দু রকমের কথাবার্তা বলছে, তাহলে অবশ্যই যে কোনো একজন কথার গরমিল করেছে। হয় সেটা সোহান, না হয় তনু। ব্যক্তিগতভাবে আর প্রশ্ন না করে আকাশ চালাকি করে সোহানের সামনে থেকে কিছুটা সরে দাঁড়ায়। আকাশ সরে যাওয়ায় সোহান কেবিনের দরজা খুলে অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে। সোহান তনুর কেবিনে প্রবেশ করার কয়েক সেকেন্ড পর বিনা অনুমতিতে আকাশ সোজা তনুর কেবিনের ভেতরে ঢুকে পড়ে। সোহান আর তনু দুজনে চমকে ওঠে আকাশকে হট করে কেবিনের ভেতরে প্রবেশ করতে দেখে। আকাশের চোখে মুখে রাগ। আকাশের ইচ্ছে করছে পুরো কেবিনটাকে মাথায় তুলে নিতে, কিন্তু কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে তাদের দিকে তাকিয়ে থাকে। আকাশের হাবভাব বুঝতে না পেরে তনু আকাশকে প্রশ্ন করে, এই, তুমি হুট করে কোনো কথাবার্তা ছাড়া এভাবে কেবিনে ঢুকে পড়লে যে? ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি। কেন অনুমতি ছাড়া প্রবেশ করে ভুল করে ফেলেছি নাকি? না, ভুল করনি। তোমার অধিকার আছে কেবিনে ঢোকার, কিন্তু হুট করে আসলে তো, তাই জিজ্ঞেস করলাম। ভুল না করলেই হলো। এবার আমার কথার উত্তর দাও। তুমি সেদিন আমায় বলেছো তুমি আর সোহান ভাই মিলে যা করেছো সবকিছু তোমাদের সাজানো নাটক ছিল, কিন্তু একটু আগে আমি সোহান ভাইকে ওই বিষয়ে জিজ্ঞেস করায় সোহান ভাই সোজা অস্বীকার করলো তোমাদের মধ্যে নাকি এমন কোনো কথাবার্তাই হয়নি। আর সোহান ভাই নাকি তোমার সত্যিকার অর্থে বয়ফ্রেন্ড। কাহিনী কি তনু? আমায় সত্যি করে বলো। আমার কিন্তু মাথার রক্ত চটে যাচ্ছে। কখন কেবিনের পরিবেশ পাল্টে যায় তার কিন্তু কোনো ঠিক নাই, বলে দিলাম। আরে আকাশ, তুমি অযথা রাগ করছো। তুমি আগে চেয়ারে বসো, তারপর আমি তোমায় বলছি। আমি এখানে বসতে আসিসনি, যা বলার এক্ষুনি বলো, আমার উত্তর চাই। আচ্ছা ঠিক আছে, বলছি। আকাশ, যা বলেছি সব কিছুই সত্যি। আমি তোমার কোনো মিথ্যে বলিনি। সব কিছুই আমাদের
প্ল্যান ছিল। তাহলে সোহান ভাই কেন আমায় বললো তোমরা এখন কোনো প্ল্যান করনি, আর উনি তোমার সত্যিকার অর্থে বয়ফ্রেন্ড? কাহিনী কি? যদি তোমার কথা আসলেই সত্যি হয় তাহলে কেন আমায় সোহান ভাই ওরকমটা বলছে? আকাশ, কাহিনী কিছুই না। আর সোহান সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড না। এই সোহান, তুই প্লিজ ওকে সত্যিটা বলে দে, না হয় আমার ওপরে ঘূর্ণিঝড় আসবে। আমি আকাশকে সত্যিটা বহু আগেই বলে দিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। তুই তাহলে নিজেই আকাশ সাহেবকে সব সত্যি বলে দিয়েছিস? আমিও তো বলি উনি এই ব্যাপার জানলো কোথা থেকে। আকাশ সাহেব শুনুন, তনু যা বলেছে সব কিছুই সত্যি। আমরা প্ল্যান করে আপনার সাথে এরকমটা করেছি। আর একটু আগে আমি আপনাকে মিথ্যা বলেছি, কারণ আমি জানতাম না অনু আগে আপনাকে সবটা সত্য বলে দিয়েছে, যার কারণে একটু আগে আমি সত্যটা স্বীকার করিনি। সোহানের কথা শুনে আকাশের স্বস্তি ফিরে আসে, তবে রাগের মাত্রা আরও বেড়ে যায়, কারণ আকাশ এই সম্পর্কের মধ্যে কোনো প্রকার ঝামেলা চায় না। সে চায় সম্পর্কে নওয়াল থাকার পাশাপাশি পরিপাটিভাবে সম্পর্ক নিজেও নিভাবে, এবং তনু থেকেও সে একই জিনিস আশা করে। কিন্তু সম্পর্কের মধ্যে নতুন করে কাণ্ড ঘটায় আকাশের রাগের মাত্রা বেড়ে গেছে। চোখ বড় বড় করে তনুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছে আকাশ। অপরদিকে তনু আকাশকে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে, এই, তুমি এখনো কেন রেগে আছো? সোহান তো তোমাকে সমস্ত সত্যি বলেই দিয়েছে। তাও অযথা কেন রেগে আছো বলো তো? রাগ করে আছে কেন সেটা তো জানতে হবে না? তুই ওনাকে এখন এখান থেকে চলে যেতে বল। আমার সত্যি বেশ রাগ উঠেছে, আর কিছু সময় গেলে নিজেকেই কন্ট্রোল করে রাখা আমার জন্য কিন্তু দুষ্কর হয়ে যাবে। আকাশের হাবভাব দেখে এবং আকাশের কথা শুনে তনু নিজেও বুঝতে পারে আকাশের সত্যি প্রচণ্ডভাবে রাগ উঠে আছে। সোহানের এখন এখান থেকে চলে যাওয়াটাই ভালো, না হয় কখন কি হয় তার কোনো ঠিক নেই। পরিস্থিতি যে কোনো সময় ভয়ানক রূপ ধারণ করতে পারে। পরিস্থিতিকে অনুকূলে রাখার জন্য তনু সোহানকে বলে, সোহান, তুই এখন চলে যা। আমি কোনো সমস্যা হোক সেটা চাচ্ছি না। এমনিতেই আকাশ রেগে আছে, তার উপরে ওর কথা না শুনলে আমার উপরে যে কোনো সময় বিরক্ত আসতে পারে। তুই প্লিজ এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সোহান চলে যায়। আকাশের ভিতরে এখনো রাগ কাজ করছে। সোহান চলে গেছে কিন্তু আকাশ নিজের রাগ এখনো কমাতে পারেনি। সেই আগের ন্যায় রাগ রয়ে গেছে আকাশের মধ্যে। সোহান চলে যাওয়ার পরেও তনু আকাশকে রেগে থাকতে দেখে চেয়ার থেকে উঠে এসে আকাশের গালে হাত রেখে বলে, সোহান চলে গেছে, এবার তো রাগটা কমাও। আর কত রাগ করে থাকবে? আকাশ কোনো উত্তর দেয় না। তনু আকাশকে স্বাভাবিক করার চেষ্টা করাতে উল্টো আরো বিস্ফোরণ ঘটে আকাশের ভেতরে। আকাশের ইচ্ছে করছে তনুকে কঠিন একটা শিক্ষা দিতে, কিন্তু সেটা করা উচিত হবে কিনা আকাশ ভাবছে। তখনই আকাশের মনে হয় নিজের মনকে কিছু সময় প্রাধান্য দেওয়া উচিত। না হয় সব সময় মনকে দমিয়ে রাখার চেষ্টা করলেও মনের সাথে নিজের একটা দ্বন্দ্ব শুরু হবে। আকাশ নিজের বোনকে প্রশ্রয় দিয়ে সোজা তনুর গলা চেপে ধরে তনুকে পিছিয়ে নিয়ে গিয়ে দেয়ালের সাথে ঠেসে ধরে বলে, মোবাইল ফোন ছুঁড়ে মেরে কপাল ফাটেছিস কিন্তু আমি কিছু বলিনি। গরম চা ছুঁড়ে মেরে পেটের ফোসকা ফেলেছিস কিন্তু আমি কিছু বলিনি। অফিসের সকল কর্মচারীর সামনে সামান্য একটা ভুলের কারণে আমায় যেভাবে ইচ্ছে হয়েছে লজ্জিত করেছিস, কিন্তু আমি তাও কিছু বলিনি। তবে আগামীতে যদি তোকে আমি সোহানের সাথে বিনা প্রয়োজনে মিশতে দেখি তাহলে এখন কিন্তু আর চুপ করে থাকবো না। আজকের পর সোহানের সাথে তোর সমস্ত বন্ধু প্রীতি বন্ধ। অযথা কোনো কারণে না ফোনে কথাবার্তা বলবি না সামনাসামনি। এক কথায় ওর সাথে কোনো কারণ ছাড়া কথাবার্তা বলবি না। মনে থাকবে আমার কথা? তনুকে উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আকাশ সবকিছু ফেলে সোহানের পিছনে কেন পড়েছে সেটা তনু বুঝে উঠতে পারছে না। চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে তনু। কথার উত্তর না পেয়ে আকাশ তনুকে প্রশ্ন করে, কি হয়েছে, কথার উত্তর দিচ্ছিস না কেন? আমার কথা কি তোর কানে গেলা নেই? হ্যাঁ, গিয়েছে। তাহলে উত্তর না দিয়ে চুপ করে আছিস কেন? উত্তর দে। আচ্ছা ঠিক আছে, আমি আর সোহানের সাথে কোনো দরকার ছাড়া কথাবার্তা বলবো না। মনে থাকে যেন। হুম, থাকবে। আকাশ তনুর জবানবন্দি পেয়ে তনুর গলা ছেড়ে দিয়ে বলে, নে এবার ছেড়ে দিলাম। আগামীতে বিনা প্রয়োজনে সোহানের সাথে কোনো কথাবার্তা বলতে দেখলে তোর শ্বাস নিলে সজোরে চেপে ধরবো। এবারের মতন বেঁচে গেলি, পরের বার গলা চেপে ধরলে কিন্তু সোজা উপরে চলে যাবি বলে দিলাম। না, আমি আর কোনো কারণ ছাড়া সোহানের সাথে কথাবার্তা বলবো না, কারণ আমি চাই না ওর কারণে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আমিও এই কারণেই বিনা প্রয়োজনে কথা বলতে না করেছি। হুম। সরি তনু। ওমান, সরি কেন?
তুই তোকারি করার জন্য এবং রেগে গিয়ে গলা চেপে ধরার জন্য। আরে সমস্যা নেই, আমি বুঝতেই পেরেছি তোমার অনেক রাগ উঠেছে। ধন্যবাদ বোঝার জন্য। আচ্ছা এবার আমি গেলাম। না, এখন আর যেতে হবে না, আর অল্প সময় বাকি আছে লাঞ্চ হওয়ার। একেবারে লাঞ্চ করে তারপর যেও। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করে যাব, তবে এখন গিয়ে খাবার নিয়ে আসি। আজও তুমি খাবার আনবে মানে? ও মা, কেন, কি হয়েছে? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, আমি খাবার আনলে সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে। তুমি অ্যাসিস্ট্যান্ট সেটা ঠিক আছে, তবে তুমি আমার হাজবেন্ড হো। আগে না হয় বুঝিনি দেখে তাই তোমায় ফরমাইশ করেছি এটা ওটা করতে, তবে বর্তমানে বোঝার পর একই ভুল আবার করব সেটা হতে পারে না। আমি নিজে বসে থেকে তোমাকে খাবার আনতে পাঠাবো, সেটা তুমি ভাবলে কি করে? তুমি বসো, আমি ক্যান্টিনে ফোন দিলেই তারা খাবার পাঠিয়ে দিবে, তোমার অযথা কষ্ট করে যেতে হবে না। আচ্ছা। তনু ক্যান্টিনে ফোন দিয়ে দুটো খাবার পার্সেল করতে বলে। তনুর কথা মতো কিছু সময় পর ক্যান্টিন থেকে একটা ছেলে দুটো খাবারের পার্সেল তনুর কেবিনে দিয়ে দেয়। হাত ধুয়ে আকাশ আর তনু খেতে আরম্ভ করে। খাওয়ার এক পর্যায়ে তনু মোহাব্বত করে এক লোকমা খাবার নিজের হাতে আকাশকে খাইয়ে দেয়। আকাশ ও তনু দেখা দেখি একই কাজ করে। এক লোকমা খাবার নিয়ে সেও তনুকে খাইয়ে দেয়। দুজন দুজনকে মোহাব্বতে দেখানো ব্যস্ত, কিন্তু তাদের কোনো আইডিয়া নেই তাদের সামনে যে একটা বাধা আসতে চলেছে। আকাশের কথায় তনু সোহানকে চলে যেতে বলায় সোহান তাদের সামনে কোনো রিয়াকশন না করলেও ভিতরে ভেতরে বেশ অপমান বোধ করে বিষয়টা নিয়ে। সোহানের অনেকটা গায়ে লেগেছে দুজনের আচরণ। বেশি গায়ে লেগেছে আকাশেরটা, কারণ তনু নিজ থেকে এমনটা করেনি, আকাশের কথাতেই সে এমনটা করেছে। সোহান প্রতিশোধ নিবে বলে একটা ফন্দি করতে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে খেতে বসে। খাওয়ার মাঝামাঝি অবস্থান সোহানের মা রোকেয়া বেগম সোহানকে বিয়ের বিষয় নিয়ে জিজ্ঞেস করে সে বিয়ের বিষয় নিয়ে কিছু ভেবেছে কিনা। সোহান নিজের মাকে জানায় সে বিয়ে করতে রাজি এবং সেই সঙ্গে ফোন থেকে তনু ছবি বের করে নিজের মাকে দেখিয়ে বলে তনুকে সে বিয়ে করতে চায়। সোহানের মা রোকেয়া বেগম ছেলের কথায় বেশ খুশি হয়, তবে সোহানের দেখানো ছবিটা দেখে রোকেয়া বেগম নিজের ছেলেকে বলে, এটা তো তোর বান্ধবী তনু, তুই তাকে কেন বিয়ে করতে চাইছিস? হ্যাঁ মা, সে আমার বান্ধবী তনু, আর কেন আমি তাকে বিয়ে করতে চাইছি সেটা অজানাই থাক। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় অজানায় থাকলো, কিন্তু সে কি তোকে বিয়ে করবে? সঠিক করে বলতে পারছি না, তবে তুমি ওর মায়ের সাথে কথা বলো। ঠিক আছে, আমি আগামীকালকেই তনুর মায়ের সাথে কথা বলবো ওর বাসায় গিয়ে, দেখি কতদূর কি হয়। এবার তুই খেয়ে নে। আচ্ছা। সোহানের মা রোকেয়া বেগম পরের দিন তনুর বাসায় যায় বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলতে। তনু বাসায় নেই, সে সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তনুর মা বাসায় একা, আর একজন কাজের মহিলা আছে তনুর মায়ের রান্নাবান্নার কাজে সাহায্য করার জন্য। রোকেয়া বেগম তনুর বাসায় যাওয়ার তনুর মা কাজের মেয়েকে রান্না সামলাতে বলে। রোকেয়া বেগমের সাথে কথা বলার জন্য গেস্ট রুমে আসে। রোকেয়া বেগমকে তনুর মা আগে থেকেই চেনেন তনুর মাধ্যমে। দুজনের একসাথে বসে প্রথমে কৌশল বিনিময় করে, পরবর্তীতে রোকেয়া বেগম তনুর মাকে বলে, আপা, আসলে আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। হ্যাঁ আপা, বলেন কি আবদার? আপা, আমার ছেলে সোহানকে বিয়ের জন্য বউ আগ থেকে বলে আসি, কিন্তু সে রাজি না। তবে শেষমেশ গতকাল সে রাজি হয়েছে, কিন্তু সে তনুকে বিয়ে করতে চায়। যাক, শেষমেশ রাজি হয়েছে, এতেই শুক্রিয়া। তবে সোহার আর তনু তো ভালো বন্ধু, কিন্তু সোহান হুট করে তনুকে কেন বিয়ে করতে চাইছে? আপা, সেটা আমি নিজেও জানি না। সোহান গতকাল বিয়ের জন্য রাজি হওয়ার পর তনুর ছবি দেখিয়ে বলল তাকে বিয়ে করবে, তাই আপনার কাছে আবদার নিয়ে এসেছি। আপা, আপনি যদি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিতেন তাহলে অনেক বেশি খুশি হতাম। সোহান কেন তনুকে বিয়ে করতে চাইছে সেটা সে ভালো জানে, তবে আমার এতে কোনো মাথা ব্যথা নেই, কারণ মেয়ের হাত চাইতেই যে কেউ বাসায় আসতেই পারে। কিন্তু আপা, আপনার কথাটা রাখা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয় আপা? আমার ছেলে কি তনুর যোগ্য না? বা আমার ছেলে কি আপনার মেয়ের জামা হিসেবে পছন্দ না? না আপা, আসলে এমনটা নয়। তাহলে সমস্যাটা কোথায় আপা? আসলে আপা, তনু তো বিয়ে হয়ে গেছে। কি?
তনুর বিয়ে হয়ে গেছে মানে? কই, আমরা তো কিছুই শুনলাম না। কখন বিয়ে হলো তনুর, আর কিভাবে হলো? আপনি শোনেননি সেটা তো বহু পরে আসছে। বিয়ের বিষয় নিয়ে তো আমি নিজেও আগে জানতাম না। তাহলে কিভাবে কি হয়েছে? তনু নিজেই আমার স্বামীর বিজনেস পার্টনারের ছেলে আকাশকে কিছুদিন আগে বিয়ে করেছে। বলেন কি? হ্যাঁ, এটাই সত্য। তনু আকাশকে বিয়ে করার পর এসে আমাকে তাদের বিষয়ে জানিয়েছে। দুঃখিত আপা, আপনার আবদারটা রাখা আমার পক্ষে সম্ভব হলো না। আরে আপা, দুঃখিত হওয়ার কিছুই নেই। আপনার মেয়ে যেহেতু বিয়ে করেই নিয়েছে, তাহলে এতে আপনি আর আমার আবদার রাখবেন কি করে? হুম। আচ্ছা আপা, তাহলে আর কি করব? আমি তাহলে এবার চলি। আরে কোথায় যাচ্ছেন? চা খেয়ে যান। আপা, আজকে নয়, অন্য আরেকদিন খাবো। আমি বাসায় কাজ পেলে তাড়াহুড়ো করে এসেছি। আচ্ছা ঠিক আছে তাহলে। জোকেয়া বেগম তনুর বাসা থেকে ফিরে এসে সোহানকে ফোন করে সমস্ত কিছু জানায়। সোহানও বাসায় নেই, নিজের বাবার অফিস দেখাশোনা করে সে। রোকেয়া বেগমের মুখে সমস্ত কিছু শুনে সোহানের মাথা খারাপ হয়ে যায়। কারণ প্রথমত তনু না মানা করে দিয়েছে তাই, দ্বিতীয়ত তনু যে আকাশকে বিয়ে করেছে সেই বিষয়ে সোহানকে কিছুই জানায়নি। রাগে পিত্তি ফেটে যাচ্ছে সোহানের। প্রতিশোধ নেওয়ার তাড়নাটা আরও বেড়ে গিয়েছে সোহানের, কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো সমস্ত রাস্তাই বন্ধ। নিজেকে কন্ট্রোল করতে না পেরে অফিসে বসিয়ে সিগারেট জ্বালিয়ে দিয়ে টানতে থাকে সোহান। অপরদিকে তনু একটা ফাইল নিয়ে আটকে গেছে। পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তনুর ক্ষমতা আজকে কাজে দিচ্ছে না। এগিয়ে যাচ্ছে সব কিছু, কাজ করতে গিয়ে একের পর এক গন্ডগোল করছে ফাইলটার মধ্যে। খুব দরকারি ফাইল, কিভাবে ফাইলটা কমপ্লিট করবে তনুর মাথায় কাজ করছে না। এমন অবস্থায় আকাশের কথা মাথায় আসে তনুর। সাহায্যের জন্য কেবিন থেকে বেরিয়ে আকাশের কাছে গিয়ে বলে, আকাশ, একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা তনু? খুব দরকারি একটা ফাইল নিয়ে বসেছিলাম, কিন্তু সেটা কেন জানি আমার দ্বারা কমপ্লিট হচ্ছে না। যতই চেষ্টা করছি ততই আরও ঝামেলা পাকছে। তুমি কি একটু পারবে ফাইলটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে? পারবো, আর না পারার কি আছে? আমার হয়তো বর্তমানে অফিস আদালত নেই, কিন্তু কাজ আমি ভুলিনি। হাত ঠিক আগের মতোই চলে। তবে একটা কথা, তোমার অফিসে তো দক্ষ অনেক কর্মচারী আছে, তুমি চাইলে তো তাদেরকে দিয়েও করাতে পারো। হ্যাঁ, অফিসে দক্ষ অনেক কর্মচারী ঠিকই আছে, তবে সবাইকে দিয়ে সব কাজ করানো যায় না। তাই নিজেই বসেছিলাম ফাইলটা নিয়ে, কিন্তু সম্পূর্ণ করতে না পারায় তোমার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি আমাকে ফাইলটা এনে দাও। এখানে নয়, তুমি নিজে আমার কেবিনে চলো। কেবিনে গিয়ে বসে বসে শান্ত মাথায় কাজ করবে। আচ্ছা। আকাশ তনু কেবিনে গিয়ে ফাইলটা নিয়ে কাজ করতে শুরু করে। ফাইলটা হচ্ছে অফিসের এ যাবৎকালে যে কয়টা ডিল হয়েছে বা যে কয়টা প্রজেক্ট নিয়ে কাজ করেছে সেসবের হিস্ট্রি নিয়ে। আকাশ ফাইলটা হাতে দেওয়ায় মাত্রই বুঝে ফেলে তনু কেন অন্য কোনো কর্মচারী দিয়ে এই কাজটা করায়নি। আসলে তনু অন্য কাউকে দিয়ে এই কাজটা করালে তারা অফিসের অনেক তথ্য সম্পর্কে জেনে যাবে, তাই তনু কাজটা আকাশকে করাতে দিয়েছে। তনু হয়তো আকাশকে অনেক বেশি বিশ্বাস করে। আকাশ কাজ করতে শুরু করে। তনু নিজের চেয়ার রেখে আকাশের পাশের চেয়ারে চুপ করে বসে আকাশের কাজ দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশের পাশে উঠে তনু আকাশকে বলে, আকাশ, তুমি কাজ করো, আমি একটু কেবিন থেকে হেঁটে আসি, আর সঙ্গে দেখেও আসি কে কিভাবে কাজ করছে। আচ্ছা। আর হ্যাঁ, ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে ফেলো, কারণ আজ দুপুরে দুজন মিলে বাইরে খেতে যাব, এবং সেই সঙ্গে দুজন মিলে কিছু সময় ঘোরাঘুরি করব। অনেক কয়দিন হয়ে গেছে দুজন পার্সোনাল সময় কাটাই না। আচ্ছা ঠিক আছে। তনু আকাশকে কাজ করতে দিয়ে কেবিনের বাইরে চলে যায়, আর আকাশ খুশি মনে কাজ করতে থাকে। তনু কেবিনের বাইরে গিয়ে অফিসের ভিতরে হাঁটাহাঁটি করার পাশাপাশি কর্মচারীরা কে কিভাবে কাজ করছে সেটা দেখছে। কিছু সময় পর তনুর কাছে সোহানের ফোন আসে, কিন্তু তনু ফোন রিসিভ করে না। সোহান তনুকে লাগাতার ফোন দিয়েই থাকে। তনু এক পর্যায়ে গিয়ে অফিসের এক সাইডে গিয়ে সোহানের ফোন রিসিভ করে। সোহান তো রেগে মেগে আগুন। উত্তেজিত কণ্ঠে তনুকে বলে, কি হলো, এত সময় ধরে ফোন রিসিভ করছিলি না কেন? কাজ করছিলাম, তাই ফোন দেখতে পাইনি। আচ্ছা বলো, কি হয়েছে? তনু, তোর আর আকাশের নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি? সত্যি মিথ্যা পরে আসছে, কিন্তু তুই এটা বল,
আমার আর আকাশের বিষয়ে তুই জানলি কি করে? তনু, সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না। একটা সময় এক সময় সত্যিটা মানুষের সামনে চলেই আসে। আর আমি সত্যিটা জেনেছি তোর মায়ের মাধ্যমে, কিন্তু এবার বল যে তুই আমাকে এই বিষয়ে কেন জানাসনি? সোহান, কেন জানাইনি সেটা আমার মধ্যেই থাক। না, আমাকে কারণ বলতে হবে তোর। সোহান, আমি এই বিষয় নিয়ে কথা বলতে আপাতত ইন্টারেস্টেড না। আমি ফোন রাখলাম, আর আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। তনু ঠুস করে ফোনটা কেটে দেয়। সোহানের রাগ চূড়ায় পৌঁছে যায় তনু ফোন কেটে দেওয়ায়। হাতে থাকা ফোনটা সজোরে দেয়ালে ছুঁড়ে মেরে ফোনের নাড়ি ভুড়ি বের করে ফেলে। রাগ চরম সীমানায় পৌঁছে গেছে সোহানের। রাগে ফুসফুস করতে থাকে সে। অপরদিকে তনু ফোন কেটে দিয়ে কর্মচারীদের কাজ দেখায় ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে দুপুর হয়। তনু কেবিনে চলে যায়। আকাশের কাজও শেষ। নিখুঁতভাবে ফাইলটা কমপ্লিট করেছে আকাশ। তনু খুশি হয়ে আকাশের কপালে একটা চুমু এঁকে দেয়। পরবর্তীতে ফাইলটা সামলে রেখে আকাশকে সঙ্গে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। গাড়ি ড্রাইভ করে প্রথমে দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভরা দুপুরে কঠোর রোদের মধ্যে দুজনে একটা পার্কে যায়। পার্ক পুরো খালি। আর এই দুপুরবেলায় কে বা পার্কে ঘুরতে আসে? আকাশ আর তনু ছাড়া পার্কে আর তেমন কেউ নেই। পার্কের একপাশে ছায়ার মধ্যে দুজনে একটা বেঞ্চের উপরে বসে আছে। তনু বেঞ্চে বসে আকাশের কাঁধে মাথা রেখে পিছন থেকে হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশের ভেতরে খুশির জোয়ার বইছে। তনু আকাশের কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরায়। আকাশ মুহূর্তটাকে উপভোগ করতে থাকে। সেই সঙ্গে সারা জীবন তনুর সাথে এভাবে হাসি খুশি থাকার পরিকল্পনা করতে থাকে। এমন সময় হুট করে আকাশের মনে একটা প্রশ্ন জাগে। তনু তার সাথে আজীবন এভাবে থাকবে তো? কারণ তনু তো তাকে শুধু 3 বছরের জন্য বিয়ে করেছে। এই বিয়েটা শুধু 3 বছরের জন্য, কথাটা মনে পড়তেই চেহারায় মলিন হয়ে যায় আকাশের। চোখ মুখ কালো করে তনুকে প্রশ্ন করে। আচ্ছা তনু, তুমি কি আমায় 3 বছর পর ছেড়ে চলে যাবে? আজও সেরে কেন যাব? তাহলে এগ্রিমেন্টের মাধ্যমে শুধু 3 বছর জন্য কেন বিয়ে করছো? আসলে সেটা করেছি তোমার উপরে বদলা নেওয়ার জন্য। আর আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো না, তাই তোমায় আটকে রেখে প্রতিশোধ নিয়ে ছেড়ে দিব ভেবেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখি তুমিও আমায় ভালোবাসো, তাই ঠিক করে নিয়েছি তোমার সাথে আজীবন থাকবো। আর এগ্রিমেন্ট বাতিল করে দুজনে সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। সত্যিই? কিন্তু তনু, আমার যে কিছু নেই বর্তমানে। আমায় বিয়ে করলে তো তোমার তেমন কোনো ফায়দা হবে না। আকাশ, ফায়দার জন্য সবাই বিয়ে করে না। আর আমার ফায়দার কোনো প্রয়োজনই নেই। নিজের যেটুকু আছে সেটা দিয়েই চলবে আমার। এছাড়া তোমার কিছু নেই তো কি হয়েছে? আমার তো আছে। আমি নতুন একটা কোম্পানি খুলব, যেইটার দায়িত্ব আমি তোমায় দিব। তারপর তুমি একটা অফিস সামলাবে, আর আমি একটা সামলাবো। আকাশ তনুর কথায় উত্তরে মুচকি একটা হাসি দেয়। আকাশের কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। যে মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য 3 বছরের এগ্রিমেন্ট করেছে, সেই মেয়েটাই আজ তাকে নিয়ে সারা জীবন কাটানোর পরিকল্পনা সাজাচ্ছে। কল্পনায় বিভোর আকাশ। পাশ থেকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে। এই আকাশ, চুপ করে আছো কেন? কথা বলো। আকাশ, তুমি জানো আমি আরেকটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমাদের যখন আবার বিয়ে হবে, তখন তোমার মা ছোট বোনকে আমাদের উপরের ফ্ল্যাটটা দিয়ে দিব। তাহলে আমাদের আর বেশি সময় নষ্ট হবে না শাশুড়ির বাড়িতে যাতায়াত করতে। এছাড়া 2 বেয়াই মিলে একসাথে সব সময় গল্প গুজব করতে পারবে। তনুর কথা শুনে আকাশ খুশিতে আত্মহারা হয় তনুকে এক হাত দিয়ে নিজের কিছুটা কাছে টেনে নেয়। এরপর সেও তনুর দিকে এগোতে থাকে। তনু আকাশের এগোনো দেখে চোখ বন্ধ করে ফেলে, কারণ সে বুঝতে পেরে যায় আকাশ এখন কি করবে। তাই সে চোখ বন্ধ করে ফেলেছে। আকাশ তনুর দিকে এগিয়ে গিয়ে তনুর উষ্ণ ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। তনু আকাশকে রেসপন্স করছে। দুজনে কিছুটা সময় ঠোঁটের ব্যায়াম করে। এরপর একে অপরকে ছেড়ে দিয়ে কথাবার্তা বলে অনেকটা আনন্দের মুহূর্ত কাটায়। বিকাল হয়ে এসেছে। দুজন পার্কে থেকে বেরিয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে এসে বসে। তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে নিচ থেকে আকাশের সঙ্গে গিয়ে আকাশের মা রহিমা বেগমের সাথে দেখা করে। এরপর দেখা সাক্ষাৎ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসে।
বাড়িতে আসার পর তনুর মা তনুকে সোহানের মায়ের বিষয় বলে। তনু বেশ অবাক হয়। সোহানের মা সোহানের জন্য বিয়ের কথা বলতে এসেছে বলে এই কথা শুনে। তবে তনু অবাক হলেও বিষয়টা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না, নিজের মতন স্বাভাবিক থাকে। দিন কাটতে থাকে। যত দিন কাটছে ততই তনু আর আকাশের সম্পর্ক মজবুত হচ্ছে। একে অপরকে রেখে অল্প সময়ের জন্যও তারা থাকতে পারে না। অফিসে থাকলে আকাশের সারাটা সময় তনুর কেবিনেই কাটে, আর বাড়িতে গেলে সারাক্ষণ ফোনে লেগে থাকে একে অপরের সাথে। এছাড়া তনু প্রায় সময় আকাশের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায়। তনুও প্রায় সময় আকাশের বাড়িতে আসে। দুই পরিবারও অনেক খুশি আকাশ আর তনুর সম্পর্কে। কিন্তু কথা আছে না, সুখ বেশিক্ষণ মানুষের কপালে দীর্ঘ আয়ু হয় না। একদিন অফিস টাইম শেষ করে তনু গাড়িতে করে আকাশকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় সোহান অনেক কজন ভাড়াটে ছেলেপেলে নিয়ে তনু আর আকাশের পথ আটকায়। এরপর শুধু আকাশকে গাড়ি থেকে ট্রেনে নামিয়ে সকলে মিলে মারার জন্য ঘিরে ধরে। তনু জলদি করে গাড়ি থেকে নেমে আকাশকে বাঁচানোর জন্য যায়, কিন্তু সোহান তনুকে আটকে দেয় আর নিজের ভাড়া করা ছেলেগুলোকে বলে। আমি একে দেখছি, তোরা ওর ব্যবস্থা কর। সোহান ভাড়া করা ছেলেগুলোকে আকাশের ব্যবস্থা করতে বলে, আকাশকে মারতে বলে। ছেলেগুলা সোহানের কথা মতন আকাশকে মারতে আরম্ভ করে, কিন্তু কিছু সময় পর বিকট একটা আওয়াজ হয়, আর সেই সঙ্গে সোহানের ভাড়া করার লোকজন আকাশকে মারা বাদ দিয়ে পিছাতে শুরু করে। সবাই ভূত দেখার মতো চমকে আছে। কারোর সাহস আর কুলাচ্ছে না আকাশের গায়ে হাত দেওয়ায়। সবার সাহস মুহূর্তের মধ্যেই রাস্তা বদল করে পালিয়েছে। আকাশ মাথা থেকে উঠে দাঁড়ায়। ছেলেগুলো আকাশকে মাটিতে ফেলে দিয়েছিল মারার সময়। আকাশের হাতে মানুষ টপকে দেওয়ার যন্ত্র, মানে হলো আকাশের হাতে পিস্তল। আর একটু আগে যে আওয়াজটা হয়েছে সেটা আকাশের পিস্তলের আওয়াজ ছিল। আকাশের সহ্য সীমা ছাড়িয়ে যাওয়ায় আকাশ পিস্তলটা কোমর থেকে বের করে হাওয়ায় চালিয়েছে, আর সেটা দেখে সোহানের ভাড়া করার লোকজন আকাশকে মারা বাদ দিয়ে দূরে গিয়েছে। সবাই হতবাক হয়ে আকাশের হাতে পিস্তল দেখে, বিশেষ করে সোহান আর তনু। আকাশ পিস্তলটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে সোহানের ভাড়া করা ছেলেগুলোর কাছে এগিয়ে গিয়ে বলে, দম ফুরিয়ে গেছে তোদের? মারবি না আমার আর? আয় মার এখন আমাকে। তোরা 8 থেকে 10 জন আর আমি একা। তোরা সকলে মিলে একসাথে দলবদ্ধ হয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়লেও আমার অস্তিত্ব সহ খুঁজে পাওয়া যাবে না। নে শুরু হয়ে যায় এবার। সবাই চুপ করে থাকে। আকাশের কথার প্রতি উত্তরে কেউ কোনো কথা বলবে সেই সাহসটা পাচ্ছে না। আকাশের হাতে পিস্তলটা যেন সকলের মুখের বুলি বন্ধ করে দিয়েছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে সকলেই বুঝে গেছে তারা ভুল মানুষের খপ্পরে পড়েছে। সকলে মিলে একসাথে আকাশের যে ক্ষতিটা করবে, আকাশ সেকেন্ডের মধ্যেই চাইলে উল্টো তাদের আরও বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে। সকলেই নিশ্চুপ, সারা শব্দ নেই কারোর। আকাশ বুঝে যায় সোহানের ভাড়া করার লোকের সাহস কতটা। অযথা আর সময় নষ্ট না করে সোহানের কাছে চলে যায় আকাশ, কারণ ভাড়া করার লোকজনের সাথে কথা বলে আর কোনো ফায়দা নেই। সব কিছুর ভূমিকা সে আছে, তার সাথেই কথা বলা উচিত। সময় নষ্ট না করে বুদ্ধিমানের মতো সোহানের সামনে গিয়ে দাঁড়ায় আকাশ। সোহানের চোখ কপালে উঠে যায়। সাজদা করতে এসে উল্টো সোহান নিজেই যেন সাজদা হয়ে গেল। চেহারার ধরন পাল্টে গেছে সোহানের। শুরুতে যেমন তেজ নিয়ে কথাবার্তা বলেছিল, বর্তমানে তার কোনো ছিটে ফোটাও নেই সোহানের মধ্যে। সোহানের পরিবর্তন দেখে আকাশের প্রচণ্ড হাসি পাচ্ছে। তাও কোনো মতে হাসি থামিয়ে সোহানকে বলে, আমার 12টা বাজাতে এসে উল্টো তোর নিজের উল্টো 12টা বেজে যাচ্ছে। জানিস কোমরে পিস্তল গুঁজে রাখা শৌখিন মানুষ আমি। তুই আমাকে সাধারণভাবে নিয়ে অনেক বড় ভুল করছিস। না হয়তো আজ তোর এতটা অবাক হতে হতো না আমায় দেখে। অবশ্য তুই শুধু একা নয়, আমি নিজেও অবাক। কারণ কেন জানিস, গত 5 বছর আগে যখন আমার বাবার অঢেল সম্পত্তি ছিল, তখন আমি আমার বাবার টাকা নষ্ট করে শখের বসে এই জিনিসটা কিনেছিলাম। কিন্তু কখনোই আমি এই জিনিসটা নিজের সঙ্গে নিয়ে বের হইনি, আর না এই জিনিসটা আমার কখনো কাজে লেগেছে। তবে আজ অফিসে আসার সময় কেন জানি ইচ্ছে হলো জিনিসটা নিজের সঙ্গে নিতে। তাই অফিসে আসার পূর্বে জিনিসটা নিজের সঙ্গেই নিয়েছি। কিন্তু এখন দেখ, আর জিনিসটার সঙ্গে নিয়ে বের হওয়ায় আমার ফায়দাও হয়েছে। তার জন্য নিজেরও অবাক লাগছে। এবার বল, জিনিসটা কি সত্যি কাজে লাগাবো? আকাশের কথা শুনে সোহান তনুকে সামনে এগিয়ে ধরে বাঁচার জন্য, আর সোহান তনুর পেছনে লুকিয়ে পড়ে।
সোহানের কাণ্ড দেখে আকাশ আর নিজের হাসি থামিয়ে রাখতে পারে না। শব্দ করে হেসে দিয়ে সোহানকে বলে, তনুকে সামনে এগিয়ে দিলে কোনো কাজ হবে না, তাই নিজের ভালো চাস তো তনুকে ছেড়ে দে। না হয় যতই তাল বাহানা করিস না কেন, নিশানা কিন্তু ঠিকই আমি তোর কপালে লাগাবো। সোহান ভয় পেয়ে তনুকে ছেড়ে দেয়। সোহানের থেকে ছাড়া পেয়ে তনু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আকাশ তনুকে শান্ত করতে তনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তনু একদম কান্না করো না, আমার হাতে যে যন্ত্রটা আছে সেটার কারণে আমাদের সমস্ত বিপদ কেটে গেছে। তনু, আমি বাকি 8-10টা মানুষের মতন সাধারণ মানুষ, কিন্তু তোমার জন্য সাধারণ থেকেও গুন্ডা মাস্তানি পরিবর্তন হতে 1 সেকেন্ডও ভাববো না। আকাশ, আমি ভাবতেই পারিনি সোহান এমন। আমি তাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু সে আমার জীবনের সুখ শান্তি কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। আকাশ, তুমি সোহানকে একটা চরম শিক্ষা দাও, যাতে করে আগামীতে সে তোমার আর আমার মাঝে কখনো ঝামেলা করার সাহস না পায়। তনু, এমনিতেও সে আর আগামীতে আমাদের মাঝে ঝামেলা করার দুঃসাহস করবে না, কারণ এমনিতেই তার শিক্ষা হয়ে গেছে। আগামীতে মনে হয় না আর সে কিছু করার সাহস করবে। তবে যদি সাহস করেও থাকে তাহলে সে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। আর সোহান ভাই আমার শোন, আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, আমরা দুজন স্বামী স্ত্রী, তাই তুই অযথা কাবাব মে হাড্ডি হতে আসিস না। মানুষ জীবনে বড় ধরনের বিপদ থেকে ভাগ্যক্রমে একবার বেঁচে যায়, তবে প্রতিবার যে বেঁচে যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পরের বার তুই কিছু করতে আসলে তোর জন্য আমাকে সাধারণ মানুষ থেকে দাগি আসামি হতে হবে, যেটা তোর জন্য কখনোই মঙ্গলকর হবে না। তাই এবার একটা সুযোগ দিলাম, সেটা কাজে লাগিয়ে ভালো হ, আর আমার সমস্ত কথা মাথায় ভিতরে ঢুকিয়ে নে। এবার চললাম আমরা, তনু চলো। পিস্তলটা কোমরে রেখে আকাশ তনুকে নিয়ে গাড়িতে এসে বসে। তনুর চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আকাশ গাড়িতে ওঠে, তনু চোখের পানিগুলো মুছে দিয়ে তনুকে বুকে আঁকলে নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে। তনু আকাশকে জড়িয়ে ধরে। আকাশের বুকে মাথা রাখার খানিক সময় পরেই তনু পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হওয়ার পর আকাশের বুক থেকে মাথা উঠিয়ে তনু আকাশের ঠোঁটে নিজে দখল বসায়। আকাশও কম কিসে, সেও তনুর আচরণে সাড়া দিতে ব্যস্ত। দুজনের মধ্যে আবারও কিছুটা রোমান্টিক কাজ কারবার ঘটে। দুজনে আবারও কিছু সময়ের জন্য ঘনিষ্ঠ হয়। মিনিট 5 একের অপরের সাথে মিশে থাকে। এরপর একজন আর একজনকে ছেড়ে দিয়ে দুজন দুই সিটে বসে। তনু গাড়ি ড্রাইভ করতে শুরু করে, আর আকাশ চুপ করে তনুর পাশে বসে আছে। তনু গাড়ি ড্রাইভ করতে করতে আকাশকে বলে, আকাশ, আজকে সোহান চরম বড় শিক্ষা পেয়েছে। আমি তো ভাবতেই পারিনি তুমি নিজের রূপ মুহূর্তের মধ্যে এভাবে পাল্টে ফেলবে। জানো, আমি না আজকে বেশ অবাক হয়েছি তোমার নতুন রূপ দেখে। কি করব বলো, সোহান যে এমনটা করবে সেটাও তো আমরা জানতাম না। আজ কেন জানি পিস্তলটা নিয়ে আসতে ইচ্ছে হয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে এটার যে আজ প্রয়োজন পড়বে সেটা আমারও জানা ছিল না। যাক, ভালোই হয়েছে। তবে আকাশ, জানো, সোহান যে এমনটা করবে সেটা আমি কখনো কল্পনাই করিনি। এছাড়া গতকাল সোহানের মা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল সোহানের জন্য। আমি বিষয়টা নিয়ে অবাক হলেও সেটা নিয়ে বেশি একটা মাথা ঘামাইনি, কারণ মা সোহানের মাকে আমাদের বিয়ের বিষয়ে বলেছে। আমি ভেবেছিলাম সোহান আমাদের বিয়ের বিষয়ে শুনলে সে আর আমাকে বিয়ে করার চিন্তা করবে না, কিন্তু ও মা, আজ দেখি সে ছেলে পেলে নিয়ে হাজির আমাদের ক্ষতি করার জন্য। আমারও সেদিন সন্দেহ হয়েছিল সোহানের কথাবার্তায়, যার কারণে আমি তোমাকে বলেছিলাম সোহানকে চলে যেতে বলতে। আর আজকে সোহান আমার সন্দেহটাকে বাস্তবে প্রমাণ করছে। আচ্ছা থাক, বাদ দাও, যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের দুজনের ভালোবাসা এতটা সস্তা না যে কেউ এসে সেটা ভেঙে ফেলবে। আকাশ, তুমি আমায় কতটা ভালোবাসো সেটা সঠিক করে বলতে পারছি না, তবে আমি তোমায় অনেক বেশি ভালোবাসি, আর তোমাকে আমি সারা জীবনের জন্য চাই। তনু, আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি। তুমি হয়তো এখনো পুরোপুরিভাবে অনুমান করতে পারোনি আমার ভালোবাসার পরিমাণ কতটুকু। তবে সত্যি বলতে তোমায় আমি এতটা ভালোবাসি যে তোমায় না পেলে জীবনটা মরা লাশের মতন হয়ে যাবে। তোমায় না পেলে আমি বেঁচে থেকেও মরে যাব। এক কথায় জীবন তো লাশ হয়ে যাব। আমার মধ্যে কোনো শোক তাপ থাকবে না, ভিতরটা পাথরে পরিণত হয়ে যাবে, অনুভূতি শূন্য হয়ে যাবে আমি। এই পাগল, কী সব বাজে কথা বলছো? আমায় পাবে না কেন তুমি? আর আমি কোথায় যাব তোমাকে রেখে? আমি তোমার আছি, তোমারই থাকবো। একদম স্বার্থপরের মতো কথা বলবে না বলে দিলাম। তোমাকে না পেলে আমিও কি ভালো থাকবো নাকি?
তুমিই আমার সমস্ত ভালো থাকার কারণ। সেখানে তোমার কাছ থেকে আমি হারাবো কোন দুঃখে? তা আমি জানি না, আমি শুধু নিজের কি পরিণত হবে সেটাই তোমাকে জানলাম। জানো না কেন? জানতে হবে। আর না জেনে উল্টোপাল্টা কথা কেন বলো? তোমার পিস্তল দিয়েই তোমার খুলি একদম ফুটো করে দিব, আর একবার বাজে কথা বললে। আচ্ছা, আর বলবো না। মনে থাকে জানো? থাকবে। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করি, চলো। তাহলে তোমার মুখ দিয়ে আর উল্টোপাল্টা কথা বের হবে না। কি কাজ? আসছে বৃহস্পতিবারে অফিসে একটা ছোটখাটো খাবারের আয়োজন করে সবাইকে দুজনের বিষয়টা জানিয়ে দিই, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আর তারপরের দিন শুক্রবারে দুজন দুজনের পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে আবারও বিয়ে করে সারা জীবনের জন্য। কারণ আমার এত ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার ইচ্ছে নেই। সাধারণভাবেই আমরা দুই পরিবার নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করব। আর অফিসের মানুষকে যেহেতু জানাতে হবে, তাই আগের দিন ওনাদেরকে একটা খাবারের আয়োজন করে জানিয়ে দিব। না হয়তো এটা সেটা বলবে যে আমি কৃপণ, আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান করিনি আর তাদেরকে খাওয়াইনি। কি, তুমি সত্যি আগামী শুক্রবারে আমাকে সারা জীবনের জন্য বিয়ে করবে? করব। কেন, তোমার কি কোনো ডাউট আছে? না, সবকিছু কেমন যেন কল্পনা লাগছে আমার কাছে। কল্পনায় নাকি বাস্তব সেটা বৃহস্পতিবার আসলে বুঝতে পারবে, যখন আমি তোমাকে সকলের সামনে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিব। এখন গাড়ি থেকে নেমে বাসায় যাও, তোমার বাসার সামনে চলে এসেছি। আকাশ তনুর কথা শুনে খুশি মনে গাড়ি থেকে নেমে ভাবতে ভাবতে বাড়ি চলে যায়। আসছে শুক্রবার তনু সারা জীবনের জন্য আকাশের হয়ে যাবে, সেই সঙ্গে তাদের সম্পর্কটা সকলের সামনে স্বীকৃতি পাবে। কিন্তু আকাশ পুরোপুরিভাবে বেখবর। সোহান শুধরে যাওয়ার বদলে আরও বড় ধরনের কিছু প্ল্যান করছে। আকাশ খুশি মনে বাড়ির ভেতরে প্রবেশ করে। আকাশের মা রহিমা বেগম ছেলের খুশমেজাজ দেখে ছেলেকে জিজ্ঞেস করে, আকাশ, কি হয়েছে? অন্য দিনের তুলনায় আজ তোকে একটু খুশি খুশি দেখাচ্ছে। সাধারণত অফিস থেকে শেষ করে বাসায় ফিরলে তোর চেহারায় ক্লান্তি থাকে, কিন্তু আজ আমি তোর চেহারায় কোনো প্রকারের ক্লান্তি দেখতে পারছি না। কাহানি কি আকাশ? মা, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আগে আমি নিজের রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে আসি, আর তুমি চা বসাও চলে। তারপর ফ্রেশ হয়ে এসে চা খেতে খেতে সুসংবাদ বা গুড নিউজটা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি চুলাতে চা বসাচ্ছি, তুই জলদি করে ফ্রেশ হয়ে আয়। আকাশ নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে আসে। আকাশের মা রহিমা বেগম ছেলের জন্য চা করে এনে সবে কেবল টেবিলের উপর রেখেছে, আর আকাশই ইতিমধ্যে হাজির। ছেলের আগমনে রহিমা বেগম বলে, এই নে তোর চা, এবার বল কি গুড নিউজ আছে। আকাশ টেবিলের উপর থেকে চায়ের কাপ উঠিয়ে নিয়ে দুইটা চেয়ার টেনে একসাথে নিচে বসে। একটাতে নিজের মাকে বসতে বলে। রহিমা বেগম চেয়ারে বসে পূর্ণনা ছেলেকে আবার বলে, এবার বল কি গুড নিউজ আছে। মা, সামনের বৃহস্পতিবার অফিসে ছোটখাটো একটা আয়োজন আছে, আমাদের বিয়ের বিষয়ে সবাইকে জানাবো। আর শুক্রবার আমাদের দুই পরিবারকে কোর্টে নিয়ে গিয়ে আমরা সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। কি সত্যি বলছিস তুই? হ্যাঁ মা, সত্যি বলছি। আজ তনুই আমাকে এসব বললো। যাক, খুশি হলাম কথাটা শুনে, কিন্তু একটা প্রশ্ন আছে আমার। কি প্রশ্ন মা? তনুর তো টাকা পয়সার অভাব নেই, সে চাইলে একটা অনুষ্ঠান করে বিয়েটা করতে পারতো, কিন্তু সে তা না করে কোর্ট ম্যারেজ কেন করবে? আর লোকে কি বলবে তার এই জিনিসটা নিয়ে? মা, তনুর নাকি ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে নেই, তাই সে কোর্ট ম্যারেজ করবে। আর লোকজন বলতে অফিসের লোকজন এই আছে, তাদের জন্য তো সে বৃহস্পতিবার একটা আয়োজন করছেই। তাও বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে, কারণ তোর না হয় সেভাবে কোনো পরিচিত লোকজন নেই, কিন্তু তনুর তো অফিস ব্যতীত পরিচিত আরো লোকজন আছে। তারা পরবর্তীতে কি না কি বলবে, আর সে যেহেতু অফিসে অনুষ্ঠান করবেই, তাহলে সেই অনুষ্ঠানে অফিসের লোকজনের পাশাপাশি তার পরিচিত লোকজনগুলোকে ইনভাইট করলে বিষয়টা আর জটিল হয় না।
আর সে চাইলে কোর্টে বিয়ে না করে অফিসে অনুষ্ঠান করে মাধ্যমে কাজী ডেকে সবার সামনে তোকে বিয়েটা করতে পারে। তাহলে একেবারে সব হয়ে যায়, আলাদা করে বৃহস্পতিবারে অফিসে আয়োজন করবে, আবার শুক্রবারে কোর্ট ম্যারেজ করবে। এত ঝামেলা করার তো আর দরকার পড়ে না। মা, তনুর ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে নেই, সেটা সে আমাকে জানিয়ে দিয়েছে। তাই হয়তো সে কোর্ট ম্যারেজ করবে। এছাড়া কেন সে শুধু অফিসের মানুষজনকে আয়োজন করে খাওয়াবে, বাকি আরও মানুষকে রেখে? সেটা তনুই একমাত্র ভালো জানে। তবে আমার যতদূর মনে হয়, তনু আমার কারণেই বাইরের কাউকে দাওয়াত করবে না বা বাইরের কারোর জন্য কোনো আয়োজন করবে না, কারণ আমার কোনো কিছু নেই। এই জিনিসটা নিয়ে মানুষ এটা সেটা বলতে পারে। তাই হয়তো তনু এই বিষয়টা খেয়াল রেখে অফিসের লোকজন বাদে কারোর জন্য কোনো আয়োজন করছে না। হ্যাঁ, এমনটা হতে পারে। তনু হয়তো তোর এই দিকটা খেয়াল করে নিজের মতন সব চিন্তা ভাবনা করেছে। তবে যাই হোক, আমি খুশি তুই আর তনুর মিলন হওয়ায়, কারণ মেয়েটাকে তুই কতটা ভালোবাসিস সেটা আমার অজানা নয়। আমি শুক্রিয়া আদায় করছি তোদের মিলন হওয়ায়। মা, দোয়া করো। আর আমি আগামীকাল গিয়ে খালার বাড়ি থেকে আফিয়াকে নিয়ে আসবো। তারপর তুমি আর আফিয়া দুজনেই শুক্রবারে রেডি হয়ে থাকবা কোর্টে ম্যারেজ করার জন্য আমার সাথে যেতে। আচ্ছা বাবা। আকাশ চা খাওয়া শেষ করার পাশাপাশি মায়ের সাথে কথা বলে আবার নিজের রুমে চলে যায়। পরের দিন যথারীতি অফিসে চলে যায়। ডেস্কে বসে বসে তনুর অপেক্ষা করছে সে। তনু এখনও অফিসে আসেনি। কিছুক্ষণ পর তনি অফিসে চলে আসে। তনু আসার পর আকাশ তনুর সঙ্গে তনুর কেবিনে গিয়ে তনুকে বলে, তনু, আজ আমার ছুটি লাগবে, আমার একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? আমি যে আজ আরও তোমাকে নিয়ে শপিংয়ে যাওয়ার প্ল্যান করলাম। দুপুরের পর ছোট বোন আফিয়াকে খালার বাড়ি থেকে আনতে যাব, তাই ছুটির দরকার ছিল। আরে ছুটি নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমি ভেবেছি আজ দুপুরে খাওয়া দাওয়ার পর 3টা বা 3:30 নাগাদ অফিস ছুটির কিছু সময় আগে তোমাকে নিয়ে শপিংয়ে যাব। কিন্তু তুমি তো আফিয়াকে আনতে গেলে আর অফিসে আসবে না, সোজা বাড়ি চলে যাবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? তুমি এক্ষুনি চলে যাও আফিয়াকে খালামণির বাড়ি থেকে নিয়ে আসার জন্য। দুপুরে না হয় অফিসে চলে এসো। তারপর রোদের উত্তাপ কমলে দুজনে 3টা 3:30 নাগাদ শপিং করতে যাব। আচ্ছা, ঠিক আছে। তনুর কথা মতন দুপুরে না গিয়ে এখনই খালার বাড়ি থেকে আফিয়াকে আনতে চলে যায় আকাশ। খালার বাড়ি গিয়ে খালাকেও বিয়ের কথা জানায়। আকাশের খালা নাজিয়া বেগম আকাশের বিয়ের কথা শুনে খুশি হয়ে আকাশের হাতে 1010 টাকা দিয়ে বলে, আকাশ, এই টাকাগুলো নিজের বিয়ের প্রয়োজনে খরচ করিস। আমরা শুক্রবার বিকেল করে তোর বাড়ি যাব। আর তোরা যেহেতু কোর্ট ম্যারেজ করবি, তাহলে আমাদের আগে গিয়ে কোনো কাজ নেই। ধীরে সুস্থে বিকাল করে সপরিবারে তোর বউকে দেখতে যাব। ঠিক আছে খালা, তবে খালা একটা আবদার ছিল। কি আবদার আকাশ? খালা, আমি তো তনুকে বিয়ে করতে যাচ্ছি, আর আমারও কিছু দায় দায়িত্ব আছে তনুর উপর। কিন্তু আমার হাতে তোমার দেওয়া 1010 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আর আজকে তনু আমাকে নিয়ে শপিংয়ে যেতে চাচ্ছে। আমার মনে হয় না শপিংয়ে গেলে অল্প টাকায় হবে। হ্যাঁ, আমি জানি তনু নিজেই খরচ করবে টাকা পয়সা, কিন্তু তারপরে আমারও তো কিছু কর্তব্য তার জন্য খরচ করা। খালা, তোমার কাছে কি আর 1010 টাকা হবে? আমি মাসের শেষে বেতন পেলেই টাকাটা তোমায় দিয়ে দেবো। না রে বাবা, আমার কাছে তো আর কোনো টাকা নেই রে। যা ছিল সব তোকে এক মুঠ করে দিয়ে দিয়েছি। আর তুই তো জানিস তোর আঙ্কেল ঘরে বসা, কামাই রোজগার করতে পারে না। যা করি আমি নিজেই করি। তবে তুই চাইলে একটা কাজ করতে পারিস। আমার একজোড়া স্বর্ণের দুল আছে, যেটা বর্তমানে আমার কোনো কাজে লাগছে না। তুই সেটা দোকানে দিলে 1010 টাকা নিতে পারবি। তুই সেটা দোকানে জমা দিয়ে 1010 টাকা নে। তারপর মাস শেষে বেতন পেলে না হয় সেটা তুই দোকান থেকে ফিরিয়ে এনে দিস পরে আমাকে। আচ্ছা, ঠিক আছে। লজ্জা শরমের মাথা খেয়ে খালার কানে দুলজোড়া নিতে সম্মতি জানায় আকাশ। আকাশের খালার অবস্থা বেশি একটা ভালো না। একটা সময় সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু আকাশের আঙ্কেল অসুস্থতার কারণে কাজকাম করতে না পারায় সংসারে অভাব লেগেছে তাদের। সবার একই দশা। আকাশের খালা তার নিজের পরিবারের কেউ সুখে শান্তিতে নেই। সবার জীবনেই টানাপোড়া লেগেছে। অবশ্য আকাশের মা রহিমা বেগমের ভাগ্য কিছুটা ভালো ছিল, তাই তিনার আকাশের বাবার সাথে বিয়ে হয়েছে। আর বিয়েটা আকাশের বাবা নিজে আকাশের মা রহিমা বেগমকে করেছে। আকাশের বাবা সেলিম সাহেব একদিন রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় আকাশের মা রহিমা বেগমকে দেখে তিনার প্রেমে পড়ে যায়।
সেই এক দেখাতেই সেলিম সাহেব প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দিয়ে আকাশের মায়ের রহিমা বেগমকে নিজের ঘরের বউ বানিয়ে নেয়। সংসার জীবন সুন্দর চলছিল দুজনের, কিন্তু কপালে দুর্গতি থাকলে সেটার আর কে খণ্ডাতে করতে পারে। যাক, সে প্রসঙ্গ এখানেই সমাপ্তি করি। নাজিয়া বেগম কিছু সময়ের মধ্যে আলমারি থেকে কানের দুলজোড়া এনে আকাশের কাছে দেয়। আকাশ কানের দুলজোড়া নাজিয়া বেগমের থেকে নিয়ে সাবধানে পকেটে রাখে। এরপর আবিয়াকে সঙ্গে নিয়ে খালার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুরে আজানের কিছু সময় পর আকাশ আপিয়াকে নিয়ে বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছে আপিয়াকে রেখে সময় নষ্ট না করে আবারও সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে বাড়ি থেকে বের হওয়ার পর অফিসে যাওয়ার আগেই খালা থেকে আনা স্বর্ণের দোলজোড়া একটা স্বর্ণকারের দোকানে গিয়ে 10,000 টাকা এবং রিসিট নিয়ে অফিসে রওনা হয়। 2টার কিছু সময় পর আকাশ অফিসে এসে পৌঁছায়। তনু না খেয়ে বসে আছে। আকাশ অফিসে পৌঁছাতেই তনু আকাশকে জিজ্ঞেস করে, নিয়ে এসেছো তোমার বোনকে? নিয়ে এসেছি। খাবার খেয়েছো? না, খাইনি। তুমি খেয়েছো? না, আমিও খাইনি। এত সময় তুমি আসার অপেক্ষায় বসেছিলাম। ও আচ্ছা যাও, এবার ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসো। আমি ফোন করে খাবারের 2টো প্লেট আনতে বলছি, তারপর দুজনে মিলে একসাথে খেয়ে নিব। আচ্ছা, ঠিক আছে। আকাশ কেবিনের ভিতরে তনুর পার্সোনাল ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। আর তনু ফোন করে দুজনের জন্য 2টো খাবার পার্সেল অর্ডার করে। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে আসে, আর তার অল্প পরেই ক্যান্টিন থেকে খাবারের পার্সেল চলে আসে। দুজনে মিলেই দুপুরে খাবার খেয়ে নেয়। এরপর 3:30 নাগাদ দুজনে মিলে বিয়ের শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। তনু গাড়ি করে দুজনে শপিং মলের জন্য যাচ্ছে। আকাশ তনুর পাশে ছিটে বসে আছে, আর তনু ড্রাইভ করছে। কিছুক্ষণ পর তনু একটা নামি দামি শপিং মলের সামনে গিয়ে গাড়ি থামায়। আকাশের ভেতরে খচমচ করছে শপিং মল দেখা মাত্রই, কারণ শপিং নিয়ে আকাশেরও কিছু পরিকল্পনা আছে। যদি কোনো কারণবশত জিনিসপত্রের দাম বেশি হয়, তাছাড়া সচরাচর শপিং মলগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশিই হয়। ভয় আছে আকাশের, তবে সেটা তনুর সামনে প্রকাশ না করে তনুর সাথে শপিং মলের ভেতরে চলে যায়। তনু আকাশের হাত ধরে আকাশকে শপিং মলের ভেতরে নিয়ে যায়। আকাশ ভেতরে ভেতরে প্রচণ্ড নার্ভাস, তবে তনুকে সেটা কোনোভাবেই বুঝতে দিচ্ছে না। তনু শপিং মলে ঢোকার পর একটা দোকানে গিয়ে আকাশের জন্য বেশ নামি দামি ব্র্যান্ডের একটা খয়েরি রঙের শার্ট পছন্দ করে। আকাশ কিছু বলছে না, চুপ করেই দাঁড়িয়ে আছে। তনু শার্টটা নিয়ে আকাশ শরীরের সাথে মাপ দিয়ে আকাশকে বলে, সাইজ তো একদম ঠিকঠাকই লাগছে। তবু আকাশ, তুমি একটু ট্রায়াল রুমে গিয়ে শার্টটা গিয়ে দেখে আসো তো সব কিছু বরাবর আছে কিনা। আচ্ছা। আকাশ শার্টটা নিয়ে ট্রয়াল রুমে চলে যায় শার্টের ট্রয়াল দিতে। কিছুক্ষণ পর ট্রয়াল রুম থেকে বেরিয়ে ফিরে এসে তনুকে বলে, হ্যাঁ, তনু সব ঠিকঠাক আছে। যাক, তাহলে আমার মেজারমেন্ট একদম ঠিকঠাক ছিল। আচ্ছা, এবার তুমি নিজে আরও কিছু শার্ট আর প্যান্ট পছন্দ করো। কেন? এতগুলো শার্ট আর প্যান্ট দিয়ে কি করব? আমি আরেকটা প্যান্ট নিলেই আমার হয়ে যাবে। এই যে, কথা কম বলে আমি যেটা বলি সেটা শোনো, কারণ আগামীতে জামা কাপড়গুলো লাগবে। এক স্যুট জামা কাপড় নিয়ে আর কয়দিন চলবে? যাও গিয়ে আরও কয়েকটা শার্ট দেখো, সেই সঙ্গে প্যান্টও। আচ্ছা। বেচারা আকাশ আর কোনো কথা বলে না। তনুর কথা মতো বাধ্য হয়ে আরও 2টা শার্ট আর 2টা প্যান্ট পছন্দ করে নেয়। আকাশ বাকি জিনিসগুলো পছন্দ করতে করতে তনু আকাশের জন্য পছন্দ করে একটা পাঞ্জাবি কিনে ফেলে। আকাশের কেনাকাটা কমপ্লিট, এবার তনুর কেনার পালা। তনু আর আকাশ যেই দোকানে কেনাকাটার জন্য ঢুকেছে, তাদের 2টো দোকান, একটা লেডিস আর একটা জেন্টস। 2টো দোকান এই সামনাসামনি। এক দোকান থেকে আর এক দোকানের সব কিছুই দেখা যায়। তনু দোকানদারকে আকাশের জিনিসপত্রগুলো প্যাকিং করতে বলে আকাশকে নিয়ে সামনের দোকানটাতে চলে যায় নিজের জন্য কেনাকাটা করতে। সামনের দোকানে গিয়ে বউ ঘাটাঘাটি করে তনু নিজের জন্য একটা ড্রেস পছন্দ করে। দোকানদার ড্রেসটা তনুকে প্যাক করে দেয়, আর সঙ্গে একটা রিসিট দিয়ে বলে, ম্যাডাম, বড় ভাইয়ের দোকান থেকে কিছু কেনাকাটা করছেন দেখলাম। আপনি এই ড্রেসটা টাকার সাথে বড় ভাইয়ের কাছেই দিয়ে দেন। জি ঠিক আছে। এই আকাশ, চলো। তনু শুধু একটা ড্রেস কেনায় আকাশের জিনিসটা ভালো লাগে না।
তনুকে আপত্তি জানিয়ে বলে। এই তনু, এটা কি হলো? তুমি আমাকে এক গাদা কিনে দিয়ে নিজের জন্য শুধু একটা ড্রেস কিনলে মাত্র। আরে সমস্যা নেই, আমার বাসায় অনেক জামা কাপড় রয়েছে নতুন নতুন, তাই একটা ড্রেস কিনেছি। না, এটা তো হতে পারে না। এই যে দোকানদার ভাইয়া, আপনি ওই শাড়িটা দেখান তো। আরে আকাশ, লাগবে না। একদম চুপ থাকো, আমার বেশ পছন্দ হয়েছে ওই শাড়িটা। আমি কিছুক্ষণ ধরেই ভাবছিলাম শাড়িটা তোমাকে নিতে বলবো। দোকানদার ভাইয়া, আপনি এই শাড়িটা দেখান। জি ভাইয়া, দেখছি। দোকানদার আকাশের কথা মতো শাড়িটা নামিয়ে দেখায়। আকাশ শাড়িটা নিয়ে তনুর গায়ে কেমন মানাবে সেটা চেক করে। শাড়িটা বেশ মানিয়েছে তনুকে। আকাশ কোনো কিছু না ভেবে শাড়িটা নিয়ে নেয়। বাজেটের কথা আপাতত আকাশ মাথা থেকে সরিয়ে ফেলে। আগের নেওয়াটার কাছে নিয়েছে, পরে যা হবে সেটা না হয় পরেই দেখা যাবে। আকাশের পছন্দ করা শাড়িটা দোকানদার আলাদাভাবে প্যাক করে দিয়ে আবার একটা রিসিট দেয়। শাড়ি আর জামাটা নিয়ে তনু আর আকাশ আগের দোকানে চলে আসে। আগের দোকানদার সমস্ত কাপড় চোপড়ের হিসাব করে তনু আর আকাশের জানায় ইন টোটাল সব মিলিয়ে 22,300 টাকা এসেছে। দোকানদারের কথা শুনে আকাশের চোখ মুখ কালো হয়ে যায়, কারণ তার বাজেট ছিল 20,000 টাকা, কিন্তু সেটা ছাড়িয়ে গেছে। কোনো কিছু না ভেবেই দোকানদারকে বলে, ভাইয়া, আমার এতগুলো শার্ট প্যান্টের দরকার নেই। বাসায় এমনিতেও আমার কয়েক জোড়া নতুন শার্ট আর প্যান্ট রয়েছে, আমার সেগুলোই এখানে পরা হয়নি। আপনি আমার একটা শার্ট আর একটা প্যান্ট কমিয়ে রাখুন, তারপর দেখুন কত আসছে বিল। আরে ভাইয়া, পছন্দ যেহেতু করে নিয়েছেন, কমিয়ে না রাখাই ভালো। আর আমি ডিসকাউন্ট ছাড়া আপনাকে বলেছি। তবে ডিসকাউন্ট সহ আপনার বিল হচ্ছে 19,500 টাকা। আকাশের মন খুশি হয়ে যায় দোকানদারের কথা শুনে। চোখে মুখে খুশি নিয়ে দোকানদারকে বলে, ঠিক আছে ভাইয়া, তাহলে সবগুলোই দিন। দোকানদার আকাশের কথা মতো সবগুলো জিনিস আকাশদের দিয়ে সব কিছুর একটা ক্যাশ মেমো দেয়। আকাশ ক্যাশ মেমো আর সব কিছু বুঝে নিয়ে পকেটে রেখে মানিব্যাগ বের করে তার মধ্যে থাকা 20,000 টাকা বের করে এগিয়ে দেয়। তনু পুরো আশ্চর্য হয়ে যায় আকাশের আচরণে। শপিংয়ের টাকা আকাশ দিছে সেটা তনু বিশ্বাস করতে পারছে না। সব কিছু কেমন যেন লাগছে তনুর। আকাশ দোকানদারকে টাকাটা দেওয়ার আগেই তনু আকাশকে থামিয়ে দিয়ে আশ্চর্য হয়ে বলে, এই, তুমি এটা কি করছো? আর এত টাকা কোথায় পেয়েছো তুমি? আরে কিছুই না, প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য মতন কিছু করার চেষ্টা করছি। আর টাকাটা কোথায় পেয়েছি সেটা না হয় পরে এক সময় বলবো, এখন আগে বিলটা দিয়ে নেই। না, তুমি বিল দিবে না। টাকাটা তুমি নিজের কাছে রাখো, আমি বিল দিচ্ছি। তনু, এভাবে আমাকে আটকেও না, আমারও কিছু দায়িত্ব আছে। যে মানুষটাকে আমি ভালোবাসি তার জন্য অল্প সংখ্যক টাকা খরচ করতে না পারলে কিভাবে কি? তুমি পরে কখনো দিও, এবার টাকাটা আমি দিচ্ছি। আকাশের জোরাজুরির কাছে তনু হার মানে। আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। তনুও কম না। দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে ভালো মানের একজোড়া জুতা কিনে দেয়, আর জুতার টাকাটা তনু নিজেই দেয়। অবশ্য আকাশ এখানে কোনো জোরাজুরি করে না, কারণ আকাশের পকেটে আর বেশি টাকা নেই। সে চাইলেও জোরাজুরি করে বিল দিতে পারবে না, সেজন্য নীরবই হয়ে থাকে। জুতো কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভেতরে থাকা একটা রেস্টুরেন্টে যায়। এরপর দুজনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে। বৃহস্পতিবার দিন সকালবেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। আর সকল মানুষ জানতে পাবে তনু আকাশের স্ত্রী। খুশিতে আত্মহারা আকাশ। রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তনুকে ফোন করে আকাশ। তনু রেডি হচ্ছিল। আকাশের ফোন পেয়ে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে। তনু ফোন রিসিভ করার পর আকাশ তনুকে বলে, তনু, আমার পছন্দ করে কিনে দেওয়া শাড়িটা পরে এসে কিন্তু। আরে আমি ওটাই পড়ছিলাম। ঠিক আছে তাহলে। আর শোনো, জলদি চলে এসো, আমি কিছু সময়ের মধ্যে রওনা হচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার ফোন রাখলাম। আমিও রেডি হয়ে জলদি চলে আসবো। আচ্ছা। আকাশ ফোন রেখে দিয়ে প্রথমত মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে সালাম করে। এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায়। অফিসে বেশ জোরদার আয়োজন চলছে। অফিসের ছাদে রান্নাবান্না হচ্ছে, নিচে সবাই ডেকোরেশন করছে, তবে কেউ জানে না আয়োজনটা কী উপলক্ষে। তনু সবার জন্য বিষয়টা সারপ্রাইজ রেখেছে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তনু সবাইকে সারপ্রাইজটা দিবে, আয়োজনের উদ্দেশ্যটা বলবে।
আর সেই সঙ্গে আকাশকেও তনু নতুনভাবে সাথে পরিচয় করিয়ে দিবে। তবে ম্যানেজার খালেক কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে এই আয়োজনটা, কিন্তু ম্যানেজার এবার বিষয়টা কারোর সাথে শেয়ার করে না, কারণ দুপুরের পর তো সবাই এমনিতেই আয়োজনের আসল উদ্দেশ্যটা জানতে পারবে। তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাকে। অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে সবাই মিলে। আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে। তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য, আর বলে সবটা ওনারাই সামলে নেবে। আকাশ বুঝে যায় ম্যানেজার কেন বারণ করেছে, মুখের কোনো হাসি টেনে বলে, খালেক সাহেব, সমস্যা নেই, কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো। আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না। ম্যানেজার খালেক সাহেব আকাশকে আর কিছু না বলে। আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তনু সেজেগুজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে। সবাই তনুকে দেখে অবাক, কারণ এই প্রথমবার তনু শাড়ি পরে অফিসে এসেছে। সবার মনে একটাই প্রশ্ন জাগে, তনু শাড়ি পরায়, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কারণ যতই হোক তনু সবার বস আর তারা তাদের কর্মচারী, তাই সবাই চুপচাপ করে থাকে। তনু অফিসে এসে নিজের কেবিনে চলে যায়। দেখতে দেখতে একটা রাজান হয়। বাবুজিদের রান্নার কাজ শেষ হয়। তনু কেবিন থেকে বেরিয়ে আসে। খাওয়া দাওয়ার পালা শুরু হয়। এমন সময় সোহান অফিসে আসে। সোহানকে দেখা মাত্রই আকাশের রাগ উঠে যায়। আকাশ তনুর কাছে গিয়ে বলে, এই বদমাইশটা এখানে কি করছে? আকাশ, আমি ওকে দাওয়াত করেছি। মানে কি? সে এত কিছু করলো আর তুমি তাকে দাওয়াত করেছো? ঘটনাটা বুঝলাম না। আকাশ, চাপ নিও না, আমি ওকে দাওয়াত করেছি শুধুমাত্র দেখানোর জন্য। আমি আজকে সকলের সামনে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিব, আর সোহান সেটা দেখে দেখে চলবে। তনু, এমনটা করা কি বেশি প্রয়োজন ছিল? ছিল, কারণ সে শয়তানি করতে চেয়েছিল তোমার আর আমার সাথে, তাই তাকে ইনভাইট করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, যাতে করে আমাদের সমস্ত কিছু দেখে তার ভিতরে হিংসায় জ্বলতে থাকে। যাক, যা ইচ্ছা করেছো, তবে দেখো কোনো ঝামেলা যেন সে না করে। আরে আজকে আর কোনো ঝামেলা করতে পারবে না, কারণ অফিসের এতগুলো কর্মচারী রয়েছে, তার উপরে তুমি তো রয়েছই। আশা করি তার আর সাহস হবে না কিছু করার। আকাশ আর কিছু বলে না, তবে মনে মনে সোহানকে নিয়ে সে একটু দোটানায় ভুগছে, কারণ শয়তান বলতেই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে চেপে বসবে। কখন কোন দিক দিয়ে কি করে তার কোনো ঠিক নেই। একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে, অপরদিকে আর কিছুক্ষণ পর সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দেবে, সেই খুশি। সকলে খাওয়া দাওয়া শেষ হয়। তনু সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্যটা কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে করে। কী কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি, আগে ছোট্ট একটা কাজ সেরে নেই। তনু সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায়। আকাশ এক সাইডে করে তনু থেকে 2-3 হাত দূরত্ব দাঁড়িয়েছিল। তনু আকাশের কাছে গিয়ে হুট করে তার পছন্দ করে দেওয়া আকাশের শার্টের কলারে সে নিজেই খপ করে চেপে ধরে। এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপড় মারে। আকাশ তনুর আচরণে পুরো আশ্চর্য হয়ে যায়। হুট করে পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। আকাশের সাথে সাথে অফিসের সকল কর্মচারীরাও অবাক, কেউ কিছুই বুঝে উঠতে পারছে না, বিশেষ করে আকাশ। তনু আকাশকে সকলের সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপ্পড় মারায়, পর সকলকে বলে, আমি জানি আপনাদের সকলের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মারলাম, কিন্তু সত্যিটা জানলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন এই শয়তানটা কি করেছে। আপনারা একটু অপেক্ষা করুন, বলছি। আগে নিজের বাকি রেশটুকু মিটিয়ে নিই। তনু আকাশকে আরও কয়েকটা থাপ্পড় মারে। তনুর আচরণে রীতিমতো সবার আশ্চর্যের সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। প্রশ্নবোধক ছাউনিতে তাকিয়েছে সবাই তনুর দিকে। আর তনু পরবর্তীতে আকাশকে আবারও থাপ্পড় মেরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশ গালে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা কাটা যাবের মতন অবস্থা। তনু রেশ মিটিয়ে নিজেই সবাইকে বলে, এইবার সকলেই শুনুন, কারণটা বলছি। এই বদমাইশটা আমার অফিসে এসেছে খারাপ উদ্দেশ্য নিয়ে। শুরুতেই আমি এই বেয়াদপের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি,
কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ছেলের মতলব খারাপ। আমি একজনের সাথে সিরিয়াস একটা রিলেশনে রেখেছি, কিন্তু তারপরেও এই বদমাইশ ছেলে আমাকে একটা ফাঁদে ফেলে বিয়ে করেছে। অবশ্য সেই বিয়ের কোনো ভ্যালু নেই, কারণ কোর্টের একটা কাগজে সে আমার থেকে চালাকি করে সিগনেচার নিয়েছে। আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি। কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল সে আমাকে কৌশল করে বিয়ে করবে, যাতে করে সে আমার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে। কিন্তু পরবর্তীতে আমি তার উদ্দেশ্য জানতে পেরে চালাকি করে আমি সিগনেচার করা কাগজটা নিজের আয়ত্তে করে নিয়ে নষ্ট করে ফেলেছি, যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে। আর আজকের আয়োজনের আসল উদ্দেশ্য হলো এই ছেলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো। এছাড়া আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো আগামীকাল আমরা বিয়ে করতে যাচ্ছি, যেটা অগ্রিম দাওয়াত আপনাদের খাইয়ে দিলাম। আমার ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আপনাদের একটা হক আছে, তাই আজকে অগ্রিম আয়োজন করলাম। আর আমি যাকে বিয়ে করব তার সাথে সকলের একবার পরিচয় করিয়ে দিই। এই এই সোহান, এদিকে আসো। আকাশ লজ্জায় কিছুটা দূরে সরে দাঁড়ায়। সোহান তনুর কথা মতো কর্মচারীদের মধ্যে থেকে গিয়ে তনুর পাশে দাঁড়ায়, আর তনু সকলের সামনে সোহানকে পরিচয় করিয়ে দেয় এবং আগামীকাল তনু আর সোহান বিয়ে করতে যাচ্ছে সেই বিষয়ে ঘোষণা করে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আকাশ, ভেতরটা জ্বলে পুড়ে কারকার হয়ে যাচ্ছে। আকাশের তনু সমস্ত কথা শুনে একটু আগে এক গাদা মিথ্যা দোষ তনু আকাশের উপরে চাপিয়ে দিয়েছে, যেটার একটাও সে করেনি। উল্টো তনু নিজেই সব করেছিল। আকাশ যেদিন জয়েনিংয়ের জন্য আসে সেদিন তনু তাকে ফোর্স করে বিয়ে করেছে, আর আজ তনু তাকে উল্টো অপবাদ দিয়ে সবার চোখে আসামি বানিয়ে দিয়েছে। আকাশ কখনই এমনটা আশা করেনি তনু থেকে। মন থেকে সত্যি সে তনুকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তনু শেষমেশ তার সাথেই চোখ উল্টে দিল। আকাশের কেমন যেন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। তনু আর সোহানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশ। ভেতরে ভেতরে প্রচণ্ড আফসোস হচ্ছে। হওয়ার কথাই ছিল কি আর হলো কি। ভালোবাসার পরিমাণটা যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আজ আকাশ বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখেই দেখছে। পুরো অফিসের সবাই আকাশের দিকে ঘৃণা নজরে তাকিয়ে আছে। দু চারটে খুন করে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো দাঁড়িয়ে আছে আকাশ। সে আজ কিছু না করেও আসামি। তনু সোহানকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করে দেয়। সোহানের চোখে মুখে হাসি, আর আকাশ কষ্টের দিকাদারে নিয়েছে। তনু সোহানকে পরিচয় করিয়ে দিয়ে আকাশের কাছে যায়। গলায় আওয়াজ ছোট করে আকাশ আর সে ছাড়া কেউ শুনতে পায় না। কি রে, কেমন ফিলিংস হচ্ছে তোর? আজকে দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। কি ভেবেছিলিস তুই আমাকে বারবার অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব? না রে, আমি এতটা দয়ালু নই। আমি সেই তনু যে কারোর দেওয়া কষ্টের কথা ভুলে না। কেউ আমায় একবার কষ্ট দিলে আমি তাকে সেটা সুদে আসলে 10 বার ফিরিয়ে দিই। তবে তোর ভাগ্যটা ভালো ছিল, তা তুই আমায় 5 বছর আগে অপমান করেছিস। তোদের জন্য আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমি তোর বেলায় সেই ভুলে গিয়েছিলাম। তবে তুই পরের বার আবারও একই কাজ করলি, আমাকে পার্টিতে অপমান করলি। আর সেই দিন এই আমি ঠিক করে নিয়েছি তোর উপরে অতীত এবং বর্তমানের সমস্ত প্রতিশোধ দেব। সেই কারণে আমি তোর সাথে অতিরিক্ত ভালোবাসার নাটক শুরু করেছিলাম। অবশ্য আমি তোকে ভালোবাসতাম, কিন্তু তোর কারণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে। এছাড়া যদিও তুই আসাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস, কিন্তু আমি তনু যেটা একবার করব ভাবি সেটা করেই ছাড়ি। আর তোর কারণেই আমি বাধ্য হয়ে সোহানের সাথে সম্পর্কে করেছি। না হয়তো আজ আমি তোর থাকতাম। যে নারী অসম্ভব ভালোবাসতে জানে সে ঘৃণাও করতে জানে। তুই সেদিন ওই রকমটা না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না। একে একে বেশ কয়েকবার তুই আমাকে আঘাত করেছিস। আজ সেই সব তোকে ফিরিয়ে দেওয়ার পালা। আমার বাবা মারা গিয়েছে,
কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি। তোরা যদি আমার বাবাকে সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকতো। বাবার দুঃসময় আসায় তোরা সব কয়টা সাইড কেটে পড়েছিস। তার উপর টাকার কারণে আমার তুই অপমান করেছিস। কি যেন বলেছিলি তখন? আমি তোর যোগ্য না। আমার মতো অনেক মেয়েই দৈনিক তোর পিছনে ঘোরে। আজ দেখ তো কে কার যোগ্য না। তুই আমাকে গত 5 বছর আগে তুচ্ছ অকিঞ্চিত নিষ্ফলা ভেবেছিস। আজ দেখ আমার আশেপাশে আসারও যোগ্যতা তোর নেই। তার উপরে আবার আমাকে পার্টিতে অপমান করা। হ্যাঁ, দেখ এখন কেমন লাগে। সেই দিন যখন সোহান অফিসে এসেছিল তার একদিন পর আমি সোহানের সাথে মিলে সব প্ল্যান করি। তোকে সোহান রাস্তার মাঝে আটকে ছিল, এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল। আমাদের ইচ্ছে ছিল তোকে কষিয়ে একটা মাইর দেওয়া, কিন্তু তুই সেই দিন বেঁচে গিয়েছিস পিস্তলের কারণে। আর আমাদের প্ল্যান বৃথা যায়। তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য। তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য। এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অপদস্থ করার জন্য। তুই আমাকে ভরা মজলিসের সামনে অপমান করেছিস, তাই আমি ঠিক করেছিলাম তোকেও একটা আয়োজন করে সেখানে ইচ্ছে মতো অপমান করব, যেটা তোকে আজ করলাম। আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তনুর কথায়। যাকে সে সবটুকু দিয়েই ভালোবেসেছে সেই তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসার নামও জঘন্য একটা নাটক করেছে। 2 গাল লাল হয়ে গিয়েছে আকাশের তনুর থাপ্পড়ের কারণে। ভীষণ কষ্ট হচ্ছে আকাশের, টলমল করে চোখের পানি পড়ছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা সম্ভব না। তনুর দিকে ফাঁকবার করে তাকিয়ে আকাশ ভাবে, আমি বরাবরের মতোই হতভাগা। আমি আমার দুঃখগুলো একটা গ্লাসে রাখি, গ্লাস গলে যায়। একটা কাঠের পাত্রে রাখি, তাতে আগুন ধরে যায়। একজন ঘৃণিত লোকের চুল্লিতে রাখি, তৎক্ষণাৎ সে মারা যায়। একটা উন্মুক্ত আগ্নেয়গিরির মুখের মধ্যে পুড়ে দেই, কিন্তু ওরা শূন্য পথে উত্তপ্ত লাভা হয়ে উড়ে যায়। আমার দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি করার চেষ্টা করি, সে আমার মজা উড়িয়ে চলে যায়। আমি আমার দুঃখগুলো কোনো আলোকিত সমাজে রাখি, সেই সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। আমার দুঃখগুলো আমি পুনরায় আবার নিজের ভেতরেই ফিরিয়ে আনি। সেই দুঃখ আমায় কাঁদিয়ে আর খার করে দেয়। আমি তাকে স্বার্থহীনভাবে ভালোবাসলাম, আর পরিশেষে সে আমার সাথে নৃশংসতা দেখালো। হায় রে দুনিয়া! তনুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে মনে মনে আফসোস করছে আকাশ। তনুর বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে, উল্টো আরো প্রতিহিংসা দেখিয়ে বলে, আরে বাহ, তোর তো দেখছি বেশ লজ্জা। অল্পেই তোর চোখে পানি বেরিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জাবোধ বলতে কিছুই নেই, কিন্তু এখন দেখছি তোর চোখ দিয়ে পানি পড়ছে। তার মানে একটু হলেও তোর ভিতরে লজ্জা আছে। তবে তোর লজ্জা থাকা আর না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই। আর তোর চোখের পানি দেখে আমি আর গলছি না, তাই তোর জন্য ভালো হবে বৃথা চোখের পানিগুলো নষ্ট করিস না। কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছে, আরেকটা ধাপ এখনো বাকি আছে। সেই জন্য বলছি চোখের পানিগুলো আপাতত বাঁচিয়ে রাখ, একটু পর কাজে লাগবে। আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারে না তনু কিসের ধাপের কথা বলছে। ইতিমধ্যে তনু আকাশকে সজোরে এক ধাক্কা দিয়ে উল্টো মাথাতে ফেলে দেয়। তারপর সে সরে যায়। সোহান এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ নিজেকে সামলে মাঠে থেকে ওঠার আগেই আকাশের গলা চেপে ধরে সোহান। আকাশ পুরোপুরি নিশ্চুপ। সোহান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর ন্যায় দুজন ব্যতীত কেউ না শুনের মতন করে বলে, খুব দেমাগ বেরোচ্ছিল তোর, তাই না? খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে। দেখ, তনু এখন আমার। আগামীকাল আমরা দুজন বিয়ে করে সংসার শুরু করব। আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে। আগামীকাল থেকে তনু শরীরে আমি স্পর্শ করব। ওর উপরে আগামীকাল থেকে একান্ত শুধু আমার অধিকার থাকবে। আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে তাকায়। সোহান আকাশে তাকানো দেখে আকাশকে বলে, সেদিন পিস্তল নিয়ে বহু বাহাদুরি দেখিয়েছিস, কিন্তু আজ তোর বাহাদুরি আমি ছুটিয়ে দেব। সোহান আকাশের উপরে বসে নৃশংসভাবে আকাশকে মারতে আরম্ভ করে, কিন্তু আকাশ একটুও টু শব্দ করে না, চুপচাপ পড়ে পড়ে মার খাচ্ছে।
অফিসের সবাই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে। কেউ আকাশকে বাঁচাতে আসছে না, কারণ সবার নজরে আকাশ ঘৃণিত। সোহান আকাশকে মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলে। নাক মুখ থেকে অর্ণগল রক্ত পড়ে যাচ্ছে আকাশের। কেউ কোনো মনুষ্যত্ব দেখাচ্ছে না আকাশের জন্য। সোহানের ভেতরেও কোনো মায়া কাজ করছে না। সে প্রহার করেই চলেছে আকাশকে। একসময় অফিসের ম্যানেজার খালেক সাহেব দৌড়ে আসে আকাশকে বাঁচানোর জন্য। এত সময় বেচারা চাকরি হারানোর ভয়ে চুপচাপ করে থাকলেও এখন আর চুপচাপ করে থাকতে পারে না। সাহস করে আকাশকে বাঁচাতে চলে আসে, কারণ কেউ না জানলেও খালেক সাহেব জানে আকাশ নির্দোষ। কয়েকদিন আগেই তনু নিজেই তিনাকে বলেছে আকাশ তার হাজব্যান্ড। কিন্তু যদি আকাশ সত্যিই তাকে ফন্দি করে বিয়ে করতো, তাহলে তনু তিনাকে কখনোই ওইভাবে বলতো না। মানুষ আপন মানুষকে নিজেই জোর গলায় বলে, কারোর প্রেশারে বলে। তনুর মতো ওইরকম নিখুঁতভাবে কথা বলার কারোর পক্ষে সম্ভব না। খালেক সাহেব জোরপূর্বক সোহানকে আকাশের কাছ থেকে টেনে সারিয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে, কিন্তু সোহান আবারও তেড়ে যায় আকাশকে মারার জন্য। খালেক সাহেব আকাশকে ছেড়ে সোহানকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে পেছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যার ফলে সোহান সাথে সাথে ডোলে ড্রোম করে মাটিতে পড়ে যায়। আকাশের এক খুশিতে সোহানের দুনিয়াদারি উল্টাপাল্টা হয়ে গিয়েছে। নাক ফেটে অনবরত রক্ত পড়ছে। রক্তের কারণে চেহারার নকশা বদলে গিয়েছে সোহানের। সারা মুখ রক্তে লাল হয়ে গিয়েছে। মাটির মধ্যে শুয়ে নাক চেপে ধরে আছে সোহান। তনু সোহানের অবস্থা দেখে সোহানের কাছে দৌড়ে আসে। আকাশ সোহানের অবস্থা সত্যি 12টা বাজিয়ে দিয়েছে। এত সবার প্রতিশোধ আকাশ একবারে উঠে নিয়েছে, হিসাব বরাবর। তবে আকাশের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তনুর আচরণে। এ রক্ত দুজনের শরীর থেকেই পড়েছে, কিন্তু তনু তাকে নয়, সোহানকে সামলাছে। রক্তের সাথে চোখের জল ঝর্ণার পানির মতো ন্যায় টলমল করে পড়ছে আকাশের চোখ থেকে। হতভাগার মতো তাকিয়ে আছে তনুর দিকে আকাশ, আর তনু সোহানকে সামলে মাটি থেকে ধরে উঠে বসায়। আকাশের উপরে প্রচণ্ড রাগ উঠেছে তনুর। ইচ্ছে করছে আকাশকে এক্ষুনি খুন করে ফেলতে, তবে এমনটা করা সম্ভব নয়, কারণ অনেক মানুষজন রয়েছে উপস্থিত। তার উপর একটা মানুষকে খুন করা 2-4টে কথা নয়। সোহানকে কোনো মতে সামলে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, আকাশ, এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বের হ, না হয় কিন্তু আমার হাতে তোর কোনো অঘটন ঘটবে। তোর কত বড় সাহস, তুই আমার সোহানের শরীরে আঘাত করিস? তুই তো এর জন্য কখনোই ক্ষমা পাবি না আকাশ। একদম জানে মেরে ফেলবো তোকে। আমার সোহানের গায়ে হাত ওঠানোর ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে। অবশ্য আমার সমস্ত প্রতিশোধ নেওয়া শেষ তোর ওপরে, কিন্তু একটু আগে যেটা করলি সেটার কারণে আমি নয়, সোহান তোর উপরে নিজেই প্রতিশোধ নেবে। আর সেই সময় আমি সোহানকে সঙ্গ দিব। তুই নিজের জীবনে আরও একটা মুশকিল ডেকে এনেছিস সোহানের উপর হাত তুলে। আমার প্রতিশোধের পালা শেষ, কিন্তু সোহানের নতুন করে পালা শুরু হয়েছে। তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও সোহান তোকে খুঁজে বের করবে। এবার আমার চোখের সামনে থেকে দূর হ। আগামীতে যেন কখনো তোর সাথে আমার দেখা না হয়, আর যদি হয়েও থাকে তাহলে যেন তোর লাশের সাথে আমার দেখা হয়। এখন বের হ তুই আমার অফিস থেকে। আর তোর মতো ছোট লোক আমার অফিসে থাকার কোনো যোগ্যতাই রাখে না। তনুর কথা শুনে আকাশের প্রচণ্ড হাসি পায়। তনুর কথায় কোনো প্রত্যুত্তর না করে সজোরে হাসতে হাসতে তনুর অফিস থেকে বেরিয়ে যায় আকাশ। আবদ বিদা হয়েছে অফিস থেকে। আকাশ চলে যাওয়ার পর তনু কয়েকজনের সাহায্যে নিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় সোহানের নাকের ভেতরে হালকা করে চোট লেগেছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তনু শান্তিতে নিঃশ্বাস ফেলে ডক্টরের কথা শুনে। ভিতরে ভিতরে বেশ আনন্দ লাগছে তনুর। একেই তো সোহানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, দ্বিতীয়ত আকাশের উপরে আসে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়েছে। সোহানকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে তনু আসে। আনন্দের কোনো সীমা নাই তনুর। এর আগে কখনো তার কোনো কিছু নিয়ে এতটা আনন্দ হয়নি। আজ এই আনন্দটা হচ্ছে আকাশের উপরে প্ল্যান মোতাবেক সমস্ত প্রতিশোধ নিতে পেরে। খুশি মনে বাসায় এসে নিজের মাকে বলে, মা, আজ আমি বেশ খুশি। জানো,
আজ আমি ওই আকাশের উপর সমস্ত প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমার বাবার প্রতিশোধ, এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপর তুলেছি। অফিসের সকল কর্মচারীর সামনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছি, আর সেই সঙ্গে তাকে সোহানের হাতেও মায়ের খাইয়েছি। আমার কি যে আনন্দ হচ্ছে মা জানো। আমার এই জীবনের সবচাইতে বড় পূর্ণতা যেন আজ আমি পেয়েছি আকাশের উপর প্রতিশোধ নিতে পেরে। একেবারে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সোহান আকাশের। আমার অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে। কত বড় সাহস তার, সে আমায় অপমান করেছিস প্রেমের প্রপোজাল দেওয়ায়। আজ তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিলাম, রাস্তার টোকাই হয়ে আমার সাথে বাহাদুরি দেখায়। আজ একদম পরিপূর্ণ ক্ষোভ মিটিয়েছি আকাশের উপর। তনু সমস্ত কথাবার্তা শুনে রাগে তনুর মায়ের চোখে পানি চলে আসে। মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানোর মুশকিল হয়ে উঠেছে তনুর মার। কষে তনুর দুই গালে দুটা থাপ্পড় লাগিয়ে দেয় তনুর মা। তনু আশ্চর্য হয়ে তার মায়ের এমন আচরণে গালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, মা, তুমি আমায় মারলে কেন? তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত মা, সেই জায়গায় তুমি আমায় থাপ্পড় মারলে। হ্যাঁ মেরেছি, কারণ তুই যেই বড় অন্যায়টা করেছিস আকাশের উপরে, সেটা এর আগে দুনিয়ার বুকে কেউ কারোর সাথে করেনি। মা, আমি কিসের অন্যায় করেছি আকাশের উপরে? অন্যায় তো সে আমার সাথে করেছে। তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায় আমাকে অপমান করেছে। আমার বাবার দুঃসময়ে তারা সাহায্য না করে আমার বাবাকে মরার জন্য ছেড়ে দিয়েছে। আজ তাদের কারণে আমার বাবা বেঁচে নেই, তার উপরে সে আমার পার্টিতেও অপমান করেছে। আর তুমি বলছো আমি তার উপরে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়ে অন্যায় করেছি? হ্যাঁ, তুই অন্যায় করেছিস, আর তোর অন্যায়টা এত বড় যার কারণে হয়তো সৃষ্টিকর্তার আরশ সহ কেঁপে উঠেছে। তনু, তুই একটা নির্দোষ ছেলের উপর প্রতিশোধ নিয়েছিস, যেটার কারণে তুই এই জীবনে হয়তো কোনোদিনও ক্ষমা পাবি না। মা, আকাশকে তোমার কোন দিক দিয়ে নির্দোষ মনে হচ্ছে? সে যে আমার সাথে এত কিছু করেছে, সেসব কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না, কারণ তুই এখনো সত্যিটা জানিস না। কি সে সত্যি আমি জানি না মা। শুনতে চাস কোন কি তুই জানিস না? হ্যাঁ, শুনতে চাই। ঠিক আছে, বলছি। তবে আমি কখনোই চাইনি তোকে এই সত্যিগুলো বলতে, কিন্তু শেষমেশ বাধ্য হচ্ছি বলতে। শুরুতে তোর বাবার কথা দিয়েই শুরু করি। তোর বাবা আর সেলিম সাহেব একসাথে বিজনেস করত, কিন্তু মাঝপথে তোর বাবাই সেলিম সাহেব থেকে আলাদা হয়ে অন্য একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে ও ঠিক অর্থের লোভে বিজনেস করছে, আর সেটাই তোর বাবার কাল হয়েছে। তোর বাবা সেলিম সাহেবকে রেখে যে কোম্পানির সাথে শেয়ার বিজনেস করেছে, সেই কোম্পানি তো ডুবেছেই, সাথে তোর বাবাকেও ডুবিয়েছে। তোর বাবার সমস্ত টাকা পয়সা নিজের কারণে হারিয়েছে। সেলিম সাহেব অনেকবার তোর বাবাকে বুঝিয়েছিল এমনটা না করতে, কিন্তু তোর বাবা সেলিম সাহেবকে একটা কথাও শুনেনি। উল্টো আরো ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল তোর বাবা নতুন করে বিজনেস করার জন্য। সেদিন সেলিম সাহেব তোর বাবার কারণে প্রচন্ড কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও তোর বাবার বিপদে সেলিম সাহেব এগিয়ে এসেছিলেন, কিন্তু তোর বাবা নিজে সাহায্য নেয়নি, কারণ এমনিতেই সেলিম সাহেবের কথা না শোনায় তোর বাবার প্রচন্ড লজ্জাবোধ কাজ করছিল, তাই তোর বাবা সেলিম সাহেবের সাহায্য নেয়নি। আর এই বিষয়টা থেকে তুই নিজেও বেখবর। অবশ্য তোকে ইচ্ছা করে জানানো হয়নি, কারণ তোর বাবা অতিরিক্ত অর্থের লোভে করতে গিয়ে সব হারিয়েছে। সেটা তুই জানতে পেলে তোর নজরে তোর বাবা নিচে নেমে যাবে, তাই তোর বাবা সেটা তোকে জানাতে বারণ করেছে। এরপর যখন তোর বাবা মারা যায়, তখন তোর বাবার লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয়, কিন্তু তারপরও লোন পুরোপুরি পরিশোধ হয় না। তখন আকাশের বাবা নিজে বাকি টাকা পরিশোধ করেছে। এবার আসি আকাশের কথায়। তুই আকাশকে যখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না, তবে তুই যখন ক্লাস 7-8 পড়িস তখন থেকে আকাশ তোকে পছন্দ করে। তোর আর সোহানের বিষয়টা সে সহ্য করতে না পারায় পার্টিতে সে তোকে অপমান করেছে, আর গত 5 বছর আগে সে তোকে এই অপমানটা করেছে, সেটা ইচ্ছে করেই করেছে, কারণ যাতে করে আমাদের যে নাম ডাকটা খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরিয়ে আনতে পারিস। তখন সে তোর আচরণে
সাড়া দিলে তুই আজ কখনই এই জায়গায় পৌঁছাতে পারতি না। তোকে অপমান করে সে তোর মধ্যে একটু জেদ ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তুই তোর বাবার চাইতেও অনেক বেশি নামডাক অর্জন করতে পারিস। আকাশ তোকে এবং আমাদের পরিবারকে অনেক বেশি ভালোবাসতো, তাই আমাদের ভালোর জন্য সে এমনটা করেছে। এমনকি তুই যেই টাকা দিয়ে বিজনেস করেছিস সে টাকা আকাশের দেওয়া টাকা, কিন্তু আকাশ তোকে এসব বিষয়ে কখনো না বলতে বলেছে, কারণ সে চায় না তুই আর তার কাছে কখনো ছোট হোস। এমনকি সে তোর বিপদে উপকার করেছে, সেই কারণে তুই তাকে ভালোবাস। সে সবসময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয়, কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকারের প্রসঙ্গটা না আসে। তার জন্যই সে সবসময় ওইসব কথা লুকিয়ে গেছে, এমনকি আমাকেও বারণ করেছে কখনো তোকে এসব বিষয় নিয়ে না বলতে। তাই আমি তার দেওয়া টাকাটা তোকে দিয়ে বলেছিলাম এসব আমার নিজের জায়গা বিক্রি করার টাকা, কিন্তু সত্যিকার অর্থে টাকাটা আমাকে আকাশ দিয়েছিল তোকে দেওয়ার জন্য। আমার কোনো জায়গা জমি ছিল না, কিন্তু তুই কি করলি? তার দেওয়া টাকায় রাজপ্রাসাদ বানিয়ে সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে তাকে অপমান করলি। হায় রে তনু, তোর কিছুই থাকবে না রে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি তোর মা হয়ে বলছি, তুই কোনো কুল কিনারা খুঁজে পাবি না, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর। অন্যায় ভাবে কখনো মানুষের উপরে প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তা আরশ কেঁপে ওঠে। তার মনের আঘাতেই তুই যেন রাজপ্রাসাদ বানিয়েছিলি, সেই রাজপ্রাসাদের একটা ইটের টুকরো খুঁজে পাবি না। আমার কথাটা মিলিয়ে নিস তুই। তনুর মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর তনু তার মায়ের মুখ থেকে সমস্ত সত্যি কথা শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। সারা শরীর থরথর করে কাঁপছে তনুর। মনের ভেতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। নিজের মায়ের মুখ থেকে অপ্রিয় সত্যিগুলো শোনার পর নিজের অনিচ্ছাতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। কলিজাটা বেধড়ভাবে মোচড় দিয়ে যাচ্ছে তনুর। মনে হচ্ছে যেন কেউ নিজের হাতে ধরে কলিজাটাকে কসলাচ্ছে। ধপাস করে মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে শুরু করে তনু। নিজের হাতে দিয়ে সবকিছু শেষ করে ফেলেছে, কত বড় ভুল করেছে সেটা সে এখন উপলব্ধি করতে পারছে। কিন্তু এখন উপলব্ধি করে কি আর হবে? যাওয়ার অর্থ হয়েই গিয়েছে। মেয়ের কান্নাতে মায়ের কলিজা এক ফোঁটাও ফারাক পড়ছে না। যেখানে সন্তানের কান্নায় মায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়, সেখানে তনুর কান্নায় তনুর মায়ের ভিতর পর্যন্ত পৌঁছাচ্ছে না। এত বড় পাপ করেছে তনু। উল্টো আরো রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলে, এখন কাঁদছিস কেন? তোর তো আনন্দে থাকার কথা প্রতিশোধ নিতে পেরে। আমি বারবার বলেছিলাম এমনটা করিস না, যা হয়েছে গত 5 বছর আগে চলে গিয়েছে, কিন্তু না, আমার কথার অমান্য করে তুই ঠিকই প্রতিশোধ নিয়েছিস। আসলে তোর মতো মেয়ে আমি গর্ভে ধারণে নিজের গর্ভকে কলঙ্কিত করেছি, এছাড়া আর কিছুই নয়। একদম কাঁদবি না, কাঁদলে গলা টিপে মেরে ফেলবো। মায়া, কান্না থামা। মা প্লিজ এইভাবে বলো না, সত্যিই আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে। মা প্লিজ আমাকে একটাবার শোধরানোর সুযোগ দাও। আমার কাছে সুযোগ চেয়ে কোনো লাভ নেই, সুযোগ যার কাছে চাইলে কাজ হবে তার কাছে গিয়ে চা। তনু মাটি থেকে উঠে দাঁড়ায়। তার মা ঠিকই বলেছে, ক্ষমা তার আকাশের কাছে যাওয়া উচিত। 1 সেকেন্ডও দেরি আর না করে গাড়ি নিয়ে আকাশের বাসায় চলে যায়। কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি। বাসায় না পেয়ে গাড়ি নিয়ে এদিক সেদিক পাগলের মতো খুঁজতে থাকে আকাশকে, কিন্তু কোথাও আকাশের দেখা মেলে না। অসংখ্যবার ফোন করে, কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে। তনু না খেয়ে না দিয়ে সে বিকাল 4টা থেকে আকাশকে খুঁজতে বেড়াচ্ছে। রাতের বাজে 11টা, এখনো আকাশের দেখা মেলেনি। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে আকাশের মায়ের কাছে ফোন করে জিজ্ঞেস করে আকাশ বাড়ি ফিরেছে কিনা। কিন্তু আকাশের মা ভয়ার্ত কণ্ঠে জানায় আকাশ এখনো বাড়ি ফিরেনি। আকাশের মায়েরও প্রচণ্ড ভয় আছে আকাশকে নিয়ে। এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফেরেনি। হতাশাগ্রস্ত হয়ে ছেলে বাড়ি ফিরে আসার প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম। ওইদিকে তনুর ভেতরে প্রচণ্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে। রাত বাজে 12টা, এখনো অবধি আকাশের খোঁজ মেলেনি। এত খোঁজার পরও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু। শরীর প্রচণ্ড ক্লান্ত,
চোখের পানি গাল বেয়ে এখনও পড়ছে সেই বিকাল থেকে। বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে। তনু রুমে বসতে না বসতেই তনুর মোবাইলটা বাজতে শুরু করে। তনু মোবাইলটা হাতে নিয়ে দেখে আকাশের নাম্বার থেকে ফোন আসতেছে। সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে। হ্যালো আকাশ, কোথায় তুমি? প্লিজ বলো, আমাকে মাফ করে দাও প্লিজ। কিন্তু অপর পাশ থেকে অন্য একজন বলে ওঠে, আমি হসপিটাল থেকে বলছি। আপনি যার সাথে কথা বলছেন তিনি অ্যাক্সিডেন্ট করছে, তার মোবাইল থেকে আপনার নাম্বারটা পেলাম, তাই আপনাকে কল দিলাম। লোকটার কথা শুনে তনু সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। তনু চিৎকার শুনে তনুর মা তার কাছে আসে এবং বলে ওঠে, কি হলো এখন আবার এভাবে চিৎকার করছিস কেন? শান্তিতে কি ঘুমাতেও দিবি না? ছেলেটাকে তো কাঁদিয়েই ছাড়লি, এখন কি আমার ঘুমটাও 12টা বাজাবি? মা, মা, আকাশ। কি হয়েছে আকাশের? আকাশ ঠিক আছে তো? মা, আকাশ নাকি হসপিটালে আছে, সে নাকি অ্যাক্সিডেন্ট করছে। তোর জন্য ছেলেটা আজ হসপিটালে পড়ে আছে। যদি আকাশের কিছু হয় তাহলে আমি তোকে কখনো ক্ষমা করব না। মা প্লিজ, এখন ওসব কথা না বলে প্লিজ তাড়াতাড়ি চলো হসপিটালে। চল তাড়াতাড়ি। তনু আর তনুর মা সেই লোকটার দেওয়া ঠিকানার অনুযায়ী সে হসপিটালে চলে যায়। লোকটা গিয়ে তাদের গেট থেকে কেবিনে নিয়ে আসে। তনু কেবিনে এসেই দেখতে পায় আকাশের নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করছে না। তনু সঙ্গে সঙ্গে কান্না করে ওঠে। তনুর কান্নার শব্দে সেইখানকার ডাক্তাররা বের হয়ে আসে। প্লিজ আপনি এখানে এভাবে কান্না করবেন না, অন্যান্য পেশেন্টের অসুবিধা হয়, এটা হসপিটাল। ডক্টর, আমার আকাশ এখন কেমন আছে? এই পেশেন্টের কথা বলতেছেন তো? ডক্টর। সত্যি বলতে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা অপারেশন করে সাহস পাচ্ছি না, কারণ অন্যান্য রোগীরা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এনার ক্ষেত্রে আমি উল্টোটা দেখতেছি। মনে হচ্ছে তিনি খুব বড় আঘাত পেয়েছেন, যার জন্য তিনি বাঁচতে চান না। তাই আমরা সাহস করে উঠতে পারছি না তার অপারেশন করতে। ডক্টর, তাহলে তার কি হবে? আমি যে আকাশকে ছাড়া বাঁচবো না। আপনারা তাকে বিদেশে নিয়ে গিয়ে উচ্চমানের চিকিৎসা দিন, তাহলে হয়তো তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে ডক্টর। সঙ্গে সঙ্গে একটা ফ্লাইটের ব্যবস্থা করে। অফিসের ম্যানেজার খালেক সাহেবকে নিয়েই এবং আকাশের মাকেও ফোন করে সমস্ত কিছু বলা হয়। আকাশের মা প্রথমত খুব কান্না করেছিল, পরে তনুর মা তাকে আশ্বাস দিয়ে বলেন যে আকাশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, তাই তিনি কান্না থামান। তনুর মা, খালেক সাহেব এবং আকাশের মা মিলে বিদেশে পাড়ি জমায় আকাশের চিকিৎসার জন্য। যথাসময়ে তারা সেই হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করে আকাশকে ভর্তি করানো হয়। আকাশের অবস্থা খুবই ক্রিটিক্যাল দেখে তাড়াতাড়ি তার অপারেশন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, তার অপারেশন তাড়াতাড়ি করতে হবে, তাই আপনারা এই পেপারে সাইন করে দিন। এটা কিসের পেপার? আসলে আপনারা যে রোগীকে এনেছেন তার অবস্থা খুব একটা ভালো না, বাঁচার সম্ভাবনা 1%, তাই যদি রোগের কিছু হয়ে যায় আমরা দায়ী থাকব না, সেটাই লেখা আছে এই পেপারটিতে। তনু আকাশের মা ডক্টরের কথা শুনে খুব কান্না করতে থাকে। তনুর মা তনুকে সান্ত্বনা দিয়ে বলে, মা সাইন করতে দে আর আল্লাহর উপর ভরসা রাখ, তিনি আকাশকে সুস্থ করে দেবেন। আকাশের মা পেপারটিতে সাইন করে দেয়। এরপর ডক্টর চলে যায়। আকাশকে ওটিতে ঢোকানো হয়। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ আকাশের অপারেশন চলে। ডাক্তাররা ওটি থেকে বের হয়। সঙ্গে সঙ্গে তনু ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার আকাশ এখন কেমন আছে? দেখুন, অপারেশন সাকসেসফুল হয়েছে, বাট আগামী 48 ঘন্টা না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছুই বলতে পারছি না, কারণ 48 ঘন্টার মধ্যে যদি তার জ্ঞান ফিরে তাহলে ভালো, না হলে তিনি কোমায় চলে যাবেন। ডক্টরের কথা শুনে তনুর ভালো লাগে, সাথে কিছুটা ভয়ও কাজ করতেছে, কারণ 48 ঘন্টার মধ্যে যদি আকাশের জ্ঞান না ফিরে তাহলে আকাশ কোমায় চলে যেতে পারে। এই কথাটা ভেবে ডক্টররা চলে যায়। তনুর মা তনু এবং আকাশের মাকে কিছু খেতে বলে, কিন্তু আকাশের অবস্থা দেখে তাদের গলা দিয়ে খাবার নামছে না, তাই তারা কিছুই খায় না। একদিন পার হয়ে যায়। তারপর দিন দুপুরে তনুর মা এবং খালেক সাহেব মিলে তনুকে এবং আকাশের মাকে হালকা কিছু খাইয়ে দেয়।
দেখতে দেখতে 47 ঘন্টা পার হয়ে যায়, তবু আকাশের জ্ঞান ফেরে না। সবার মনে ভয় কাজ করতেছে। তনু সব থেকে বেশি ভয় করছে, কারণ আকাশটাকে এতটা ভালোবাসার পরও সে আকাশকে অপমান করেছে, তার ভালোবাসা নিয়ে খেলা করেছে, যেখানে আকাশের কোনো দেশ নেই। আকাশ সবসময় তনুর খেয়াল রেখেছে। এইসব ভেবে ভেবে তনু আবারও কান্নায় ভেঙে পড়ে। 48 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু আকাশের জ্ঞান ফেরে না। ডক্টর আসে, চেক আপ করে দেখে বলে। আমরা দুঃখিত, তিনি কোমায় চলে গেছেন। ডক্টরের কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর খালেক সাহেব জিজ্ঞেস করে, আচ্ছা, তার ঠিক হতে কতদিন সময় লাগবে? সঠিকভাবে বলা যায় না, কিন্তু 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, আবার 6 বছরও লাগতে পারে। এই কথা বলেই ডক্টররা চলে যায়। এরপর আকাশে ডিসচার্জ করে দেওয়া হয়। আকাশের মা তনু এবং সবাই মিলে আবার দেশে চলে আসে। তনুর মা তনুকে বলে, মা এখন চল, বাড়িতে যাবি। কি বলছো মা? আকাশকে আমি এভাবে রেখে বাড়িতে যাব? তুমি ভাবলে কি করে? আকাশ আমার বিয়ে করা স্বামী, আমি তাকে ছেড়ে কোথাও যাব না। বাহ, এখন আকাশ তো স্বামী হয়ে গেল। আমি তো ভাবছিলাম আকাশের এমন অবস্থা দেখে তুই আরো লেজ গুটিয়ে পালিয়ে যাবি। মা, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে সেই ভুল আর দ্বিতীয়বার করব না। আচ্ছা, তুই তাহলে থাক, আমি গেলাম। এরপর তনুর মা চলে যায়। তনু আকাশের পায়ের কাছে বসে কান্না করতে থাকে। এভাবে দেখতে দেখতে চলে যায় 6টি মাস। এই 6 মাসে তনু আকাশের সমস্ত রকম কেয়ার করেছে। ওষুধ খাওয়ানো থেকে শুরু করে গা মুছে দেওয়া পর্যন্ত, এবং যা যা করণে সব কিছু করেছে। অফিস সামলিয়েছে, যদিও বেশ একটা অফিসে যায়নি, কারণ ম্যানেজার সাহেব সব কিছু নিজেই করতেছিল, শুধু মাঝে মধ্যে গিয়ে অফিসটা দেখে আসতো। 6 মাস পর রাত 2টায় তনু নামাজ পড়তেছিল আর কাঁদতেছিল। ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, তনু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়তেছিল আর আকাশের ভালো হওয়ার জন্য দোয়া করতেছিল। নামাজ শেষ করে উঠতেই যাবে, তখনই শুনতে পায় কিছু একটা শব্দ। তনু পেছনে ঘুরে দেখে টেবিলের ফুলদানিটা পড়ে গেছে, এবং আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ নড়াচড়া করছে। আস্তে আস্তে আকাশের হাত পা নড়ে ওঠে এবং আকাশ ঠিক হতে থাকে। আকাশের ঠিকভাবে দেখে তনু চিৎকার করে আকাশের মাকে ডাকে এবং বলে, মা, মা, দেখে যাও, আকাশ ঠিক হয়ে গেছে। তনু ডাক শুনে আকাশের মা ছুটে আসে এবং ছেলের পাশে গিয়ে বসে। মা, এই মেয়েটা এখানে কি করতেছে? ওর কি আমাকে অপমান করেও মন ভরেনি যে আমার বাড়িতে এসেছে আমাকে আবার অপমান করতে? বাবা, তুই ভুল বুঝতেছিস। তুই এতদিন কোমায় ছিলি, একটু ভালো করে মনে করে দেখ। আকাশ ভাবতে থাকে তার সাথে কি হয়েছিল। তার মনে পড়ে যায় যেদিন তনু তাকে অপমান করে সেদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। সে সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে। তারপর আর কিছু মনে নাই। মা, আমি তো রাস্তায় পড়ছিলাম, এখানে আসলাম কি করে? বাবা, তোকে একটা লোক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়েছিল। তোর অবস্থা খুবই খারাপ ছিল। এখানকার ডাক্তাররা তোর চিকিৎসা করতে চাইছিল না, তাই তনু তোকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। কিন্তু তুই কোমায় চলে যাস, আর ঠিক 6 মাস পর তুই আজকে ঠিক হলি। কি বলছো মা? আমি 6 মাস বিছানায় পড়েছিলাম? মা, তোমরা কেমন আছো? আর এতদিন সংসার চলেছে কিভাবে? বাবা, তুই চিন্তা করিস না, বৌমা এতদিন সংসারটা চালিয়েছে আর তোর খেয়াল রেখেছে। তুই বৌমাকে ক্ষমা করে দে। মেয়েটা সত্যি তোকে এখন অনেক বেশি ভালোবাসে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি বাইরে যাও, আমার ওর সাথে কথা আছে। আকাশের মা আচ্ছা বলে বাইরে চলে যায়। তারপর আকাশ তনুকে বলতে থাকে, দেখ, আমি মানছি তুই আমাকে সুস্থ করেছিস, আমার পরিবারকে সামলে রেখেছিস, কিন্তু তাই বলে ভাবিস না আমি তোকে ক্ষমা করে আমার কাছে টেনে নেব। তুই যেদিন আমাকে অপমান করেছিলি সেদিনই তুই আমার মন থেকে মুছে গেছিস, তাই আমার কাছে ভালোবাসা দেখানোর চেষ্টাও করবি না। তনু আকাশের মুখে এই কথা শুনে যেন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মুখ দিয়ে কিছুই বলতে পারতেছে না, কারণ তার এটাই শাস্তি। যদিও তনু এখন আর আগের মতো নেই, এতদিন আকাশ না থাকায় সে আকাশের অনুপস্থিতি তার ভালোবাসা বুঝতে পেরেছে। আকাশ তাড়াতাড়ি সুস্থ হোক এবং তাকে মেনে নেক, কিন্তু আজকে এটা শোনার পর সে যেন কান্নাটা চেপে রাখতে পারছে না।
তনু আকাশের রুম থেকে বাইরে বেরিয়ে বাথরুমে গিয়ে কান্না করতে থাকে এবং বাথরুমের দরজা খুলে যখনই বাইরে বেরোবে তখন দেখে আকাশের মা বাইরে আছে। মা, আপনি এখানে? বৌমা, আমি জানি তুমি কেন কান্না করতেছিলে। তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সে আশাতেই আছি মা। আর মা, এখন তো আকাশ সুস্থ হয়ে গেছে, তাই আমি আর অফিস যাব না। এখন থেকে আকাশ অফিস করবে আর আমি বাড়িতে সংসার সামলাবো। আপনি একটু আকাশকে বলে রাজি করাবেন। এরপর তনু চলে যায়। সন্ধ্যাবেলা সবাই মিলে খাবার টেবিলে খেতে বসেছে। তখনই আকাশের মা আকাশকে অফিস করার কথাটা বলে। আকাশ প্রথম প্রথম না করলেও পরে মায়ের জোরাজোরিতে আর না করতে পারে না, তাই সে যাবে বলে রাজি হয়ে যায়। এভাবেই চলতেছিল তাদের দিন। আকাশ অফিস করে আর তনু সংসার সামলাচ্ছিল। আকাশ তোমাকে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে অপমান করে, কিন্তু তনু সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। এভাবে কষ্টের মধ্যে কাটতে থাকে তনুর দিনগুলো। দেখতে দেখতে আরও পার হয়ে যায় 3টি মাস। তনু এবার আর সহ্য করতে পারে না, আকাশের কাছে যায় এবং বলে, আকাশ, প্লিজ তুমি আমাকে আর এভাবে অবহেলা না করে একেবারেই মেরে ফেলো। আমি যা সহ্য করতে পারছি না তোমার এই অবহেলাগুলো। মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে তুমি আমাকে এভাবে কষ্ট দেবে? আমিও তো একটা মানুষ, আমারও তো মন বলে কিছু আছে। তনুর কথাগুলো শুনে আকাশের খুব খারাপ লাগে। পর মুহূর্তে আবার মনে পড়ে যায় তনু সেদিনের করা অপমানের কথাগুলো। তারপর আবার মনে পড়ে যায় আকাশকে সুস্থ করে তোলার ঘটনা। এরপর আকাশ সমস্ত কিছু ভুলে গিয়ে তনুকে আপন করে নেয়। সত্যি বলতে এতদিন কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধু দেখতে চাইছিলাম যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো কিনা, আর অবহেলা কিরকম সেটা তোমাকে উপলব্ধি করার জন্যই এতদিন তোমাকে কষ্ট দিয়েছি। তবে তুমি পাস করেছো, এখন আর কোনো অপমান অবহেলার কষ্ট থাকবে না আমাদের, শুধু থাকবে ভালোবাসা। এই বলে দুজনে চলে যায় বিছানায়। তো যাই হোক, তারা বাসটা করে নিক, আমরা এখন যাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।